আমাদের প্রজেক্টের ডিউরেশনটাকে স্কুইজ করার জন্য তার আগে আসলে জানতে হয় কেন আমাদের বেসিক্যালি দরকার। কারণ আমরা প্রজেক্টটা যদি দেখেন, সাপ্লাই চেইনে অলওয়েজ বলা হয় যে টাইম টু মার্কেট খুবই গুরুত্বপূর্ণ। তার মানে কত তাড়াতাড়ি প্রোডাক্টটাকে আপনি মার্কেটে আনতে পারছেন। এখন এটার সবচেয়ে ভালো ভালো এক্সাম্পল হচ্ছে আপনাদের যেই স্মার্টফোনগুলো আছে, সেই স্মার্টফোনগুলোর দেখবেন এইখানে একটা হাইপার লিঙ্ক আছে, ওটা আমি এখনো হয়তো ক্লিক করতে চাচ্ছি না বিকজ লেকচারের লেন্থ অনেক বড় হয়ে যাবে। এই হাইপার লিঙ্কেও যদি আপনি ক্লিক করে দেখেন, দেন এখানের মধ্যে থেকে দেওয়া আছে যে মোবাইল ফোনের আসলে কোন টাইমে লঞ্চ করাটা মোস্ট ইম্পর্টেন্ট। এই যে দ্য লঙ্গার কোম্পানিজ ইজ ওয়েট টু আপগ্রেড প্রোডাক্টস, তারা কাস্টমারগুলোকে লুজ করবে। তার মধ্যে ওনারা আপনার ব্ল্যাকবেরির এক্সাম্পল দিয়েছে, অ্যাপেলের এক্সাম্পল দিয়েছে। সো যত তাড়াতাড়ি প্রোডাক্টটাকে মার্কেটে আনতে পারছেন, সেলস ইউজুয়ালি ভালো হওয়ার কথা, সেটাকেই বলেছে। সো প্রজেক্টটাকে আমাদের আসলে স্কুইজ করার পিছে হচ্ছে যে ওই টাইম টু মার্কেট, কত সময় লাগবে এই প্রোডাক্টটাকে বাজারে আনতে। হাইটেক ইন্ডাস্ট্রির কথা যদি বলতে থাকেন, সেই ক্ষেত্রে 6 মাস যদি আপনি ডিলে হয়ে যায় প্রোডাক্ট বাজারে আনার, সেই ক্ষেত্রে আপনি মার্কেট শেয়ারের একটা হিউজ পরিমাণ লস করেন, অ্যারাউন্ড 35%-এর মতো। তো ওই জন্য মডারেট থেকে হাইটেক ইন্ডাস্ট্রিতে তারা সবসময় চায় যত তাড়াতাড়ি আগে আনতে পারবেন তত তাদের জন্য আসলে ভালো। অনেক সময় প্রজেক্টে সার্টেনলি আমার একটা কন্ট্রাকচুয়াল থাকে, প্রজেক্ট তো অনন্তকাল চলতে পারে না, কারণ এইটা প্রজেক্টের ওয়ান অফ দ্য অবজেক্টিভের মধ্যে একটা ছিল। প্রজেক্টের একটা স্টার্টিং অ্যান্ড একটা এন্ড পয়েন্ট আছে। আমাদের যেরকম প্রোডাক্ট লাইফ সাইকেল অথবা আমার আপনার জীবনের যেরকম একটা শুরু এবং শেষ আছে, প্রজেক্টেরও সেম জিনিসটা আছে। সো এই প্রজেক্টে অনেক কিছু আসলে ফিক্সড ডেডলাইন থাকে। ওই ডেডলাইনটা যদি মিস হয়ে যায়, কন্ট্রাক্টটা হাত থেকেও চলে যেতে পারে, আপনার সার্টেনলি টাকা হারাবেন, রেপুটেশন হারাবেন, আবার ওই ক্লায়েন্টও থাকবে না। যেমন আপনার ওয়ার্ল্ড কাপের জন্য যদি ধরেন কোনো স্টেডিয়াম আসলে কনস্ট্রাক্ট করার, নির্মাণ করার চুক্তি পান, সেই ক্ষেত্রে আপনি কি করবেন যে নো ম্যাটার হোয়াট ওয়ার্ল্ড কাপের আগেই আপনি সেই জিনিসগুলোকে আপনার তৈরি করে ফেলতে চাবেন। সো ইভেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার প্রজেক্ট যদি অন টাইমে বা অনেক আগেও কমপ্লিট করে ফেলেন, সেখানে আপনাকে একটা ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভও আছে। আমরা কেসেও দেখবো যে একটা কোম্পানি অনেকগুলো আপনার ব্রিজেস এগুলা করার তার যে স্কেজুল ছিল, স্কেজুলের আর ইফ আম নট রং 74 days আগে মনে হয় করেছিল। সেই করার কারণে নিয়ারলি 2 মিলিয়নের মতো তাকে ইনসেন্টিভ দেওয়া হয়েছে বা বোনাস দেওয়া হয়েছে যদি সময়ের আগে করে ফেলতে পারে। সো কোম্পানি অলওয়েজ চাবে যে আসলে সেটাকে করতে। লিমিটেড রিসোর্সের ক্ষেত্রে বলা হচ্ছে যেমন যেই আপনার একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার অথবা যেই মানুষটা ভেরি ইম্পর্টেন্ট পার্সন ইন দ্য প্রজেক্ট, উনি হয়তো 1-1.5 বছরের কন্ট্রাক্টে আছেন, এরপরে উনি রিলোকেট হয়ে বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছেন হয়তো মিডল ইস্ট বা অন্য জায়গাতে, তো ওনাকে হয়তো আপনি আর পাবেন না। ইভেন মেশিনও হতে পারে। ইভেন অ্যান্ড আপনার ক্ষেত্রে দেখবেন যে এরপরে রেইনি সিজন চলে আসবে, এরপরে উইন্টার চলে আসবে, তখন আপনার অনেক জায়গাতে আইসও পড়তে পারে। উইন্টার চলে আসলে বাইরে কাজ করাতে পারবে না। এই জন্য আমাদের প্রজেক্টটাকে আসলে মানে স্কুইজ করে ফেলতে হয় অথবা প্রজেক্টটাকে একেবারেই ছোট করে আনতে হয়। তো এইগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রজেক্টের এই ডিউরেশনটার কথা যেটাকে বলা হচ্ছে, সেটা আমরা চাবো যত তাড়াতাড়ি কমিয়ে ফেলতে পারি উইদাউট কম্প্রোমাইজিং লট অফ থিংস। এটা আমাদের জন্য আসলে ভালো। তো প্রজেক্টের ডিউরেশনটাকে ছোট করার পিছনে একটা কারণ হচ্ছে টাইম টু মার্কেট, যেটা বলেছিলাম যত তাড়াতাড়ি প্রোডাক্ট বাজারে আনতে পারবেন আপনার সেলস বাড়ার সুবিধা আছে। ফার্স্ট মুভার্স অ্যাডভান্টেজ, অবশ্যই ডেডলাইন্স দেওয়া থাকে, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রজেক্টটা শেষ করতে হবে। অনেক কারণে দেখা যাচ্ছে ডিলে হয়ে যায়, রিস্কের কারণে প্রজেক্টটার যতটুকু স্কেজুলে থাকার কথা তার বাইরে চলে যায়। এই জন্য আপনি চাবেন যে ডেসপারেটভাবে প্রজেক্টটাকে অন্যান্য অনেক কিছু কমিয়ে এনে অন টাইমে করার। ওয়ার্ল্ড কাপ ইজ এ ভেরি গুড এক্সাম্পল। তারপরে হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভ তো অবশ্যই আছে, সময়ের আগে করতে পারলে বিশাল বোনাস আছে, যেটা অলরেডি কোম্পানিরা অনেকে পেয়েছে। এবং টাইম বেড়ে গেলে পার ডে হিসাবে বা উইক হিসাবে আপনাকে একটা পেনাল্টি আপনাকে দেওয়া হয়। লিমিটেড রিসোর্সেস বলা হয়েছিল যে সমস্ত মেশিন, মানুষ, ওয়েদার যেগুলো আপনার এই অল্প সময়ের জন্য অ্যাভেলেবল আছে, যদি প্রজেক্টটাকে আরেকটু লম্বায়িত করেন তখন দেখা যাচ্ছে সেই মানুষগুলো হয়তো থাকছে না। এই জন্য কোনোভাবে প্রজেক্টটাকে আরেকটু কম্প্রেস করে আনতে পারলে আপনার সেই মানুষগুলো আপনার কাছে থেকে যাবে। সো আমরা এই মোবাইল ফোনের যে ছবিটা দেখেছিলাম লেফটে, আইফোনের, আমাদের এখন সব কোম্পানিরা ডেসপারেট হয়ে গিয়েছে, হয়তো দেখবেন এইখানের মধ্যে থেকে আমি যদি জুম করি, আগে যেটা দেখতেন, আগে যেটা আমাদের মোবাইল ফোনটা অনেক দিন পর পর আমরা একটা মডেল আমরা বা ভ্যারিয়েন্ট আমরা দেখতাম, এখন সেটা আসলে খুব একটা বেশি দিন সময় লাগে না। সো মার্কেট রিলিজ ডেট যেটা হাইলাইট করা আছে,
সেটা হচ্ছে আপনার 1 থেকে 1.5 বছর পর পর যেটা হতো সেটা এখন স্কুইজ করে ওরা 6 to 9 মান্থসে এনেছে। দ্যাট মিনস আপনার 6 থেকে 9 মাসের মধ্যেই আপনার এক একটা মডেল আপনারা দেখতে পাচ্ছেন। সো এইটা যে শুধুমাত্র আপনার অ্যাপেল করেছে না, এই ট্রেন্ডটা সবাই মোরলেস ফলো করে। এবং এইটার মধ্যে থেকে সবচেয়ে ট্র্যাজেডি বলা হয়েছিল যে ব্ল্যাকবেরি ফোন 2008-এ মার্কেট শেয়ার তাদের এত ভালো পরিমাণে ছিল। আমার ওই সময় আনফর্চুনেটলি লাকিলি আই ওয়াজ ইউকেতে থাকার সৌভাগ্য হয়েছিল। এখানে মোস্ট অফ দ্য পিপল হু আর অ্যাকচুয়ালি ট্রাভেলিং, কর্পোরেটের যারা আছেন তাদের হাতে হাতে ব্ল্যাকবেরিটা ছিল। বাট ব্ল্যাকবেরি মার্কেট এত ভালো থাকা সত্ত্বেও আনফর্চুনেটলি ওরা ওই যে নতুন নতুন মডেলসগুলোকে তারা বাজারে আনতে পারছিল না বলেই তাদের এই মার্কেট থেকে চলে যেতে হয়েছে। তো সেটা আসলে চাই হচ্ছে যে যত তাড়াতাড়ি মার্কেটে আনতে পারবে তাদের সেলস বাড়বে, আর কাস্টমাররা, আপনারা তো একটা মোবাইল ফোন একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত হাইপ থাকে, এরপরে নতুনটাই সেটাকে রিপ্লেস করে। তো আপনি চাবেন যত তাড়াতাড়ি এটাকে আসলে নিয়ে আসার। ওই যে বলছিলাম যে ধরেন অন টাইমের প্রজেক্ট বা প্রজেক্ট আর সময়ের পূর্বে করলেই আপনাকে ইনসেন্টিভ প্রোভাইড করে, সেম এখানে একটা আছে। এই জায়গাতে আমি শুধু স্পেসিফিক যেই জায়গাটা আছে সেই জায়গাটাতে হাইলাইট করার চেষ্টা করব। দেখবেন এই জায়গাটা একটু খেয়াল করেন, আমি যেখানে ইয়েটা দিয়েছি যে আপনার mayors pulled up all stops to finish the project in a blistering 66 days with a hoping 74 days ahead of schedule. তার মানে 74 দিনের স্কেজুলের আগেই সে প্রজেক্টটা করে ফেলছে, অ্যান্ড আর্নিং এ 14.8 মিলিয়ন বোনাস। তার মানে 15 মিলিয়নের বোনাসের মতোই সে পেয়ে গিয়েছে। সো আপনি যদি অন টাইমে বা বিফোর দ্য টাইম সার্টেনলি করে ফেলছেন, আপনার সেই পেনাল্টি যেরকম আছে ইনসেন্টিভও সেরকম আছে। সো এখন এই জন্য সবাই চায় যে আসলে প্রজেক্টটাকে অন টাইমের আগে কমপ্লিট করতে পারলে আপনার জন্য খুব ভালো। সো যেহেতু এটার বেনিফিট এতগুলো আছে, সার্টেনলি আমরা চেষ্টা করব প্রজেক্টটাকে কিভাবে অন টাইমে আপনার এটাকে কমপ্লিট করা যায়। তো আর যদি পসিবল হয় আর যদি স্কুইজ করে আনতে চান সেটা যদি করতে পারেন আলহামদুলিল্লাহ, তাহলে তো আরও ভালো। তো আমাদের ওয়েজ আসলে আমরা দুটা দিক থেকে এটাকে দেখার চেষ্টা করি। আমরা প্রজেক্টটাকে যে ছোট করব, আপনার কাছে কি রিসোর্সের অ্যাবান্ডেন্স আছে কিনা, নাকি আপনার কাছে যত যাই বলেন আমি পয়সা পকেট থেকে পয়সা বের করতে পারবো না। যদি আপনার কাছে রিসোর্সের অ্যাবান্ডেন্স থাকে দেন ইউ হ্যাভ আ সার্টেন সেট অফ স্ট্র্যাটেজিজ। যদি না থাকে ইন দ্যাট কেস আপনার জন্য তখন একটু দেখবেন যে একটু হয়তো কষ্ট হয়ে যায়। এর মধ্যে থেকে প্রথমে বলা হচ্ছে যদি লেফট থেকে দেখি, অপশনস ওয়েন রিসোর্সেস আর নট কনস্ট্রেন্ট, মানে আপনার যেহেতু মানুষ বলেন, আমরা রিসোর্স কি বলছিলাম, যেরকম হচ্ছে ম্যান, মেশিন, ম্যাটেরিয়াল, এই জিনিসগুলো যদি আপনার ঘাটতি না থাকে তাহলে আপনি সার্টেনলি ইউ ক্যান অ্যাকচুয়ালি গো ফর রিডিউসিং, প্রজেক্টটাকে ছোট করে আনতে পারেন। তার মধ্যে থেকে অ্যাডিং রিসোর্সেসের কথা বলা হচ্ছে, যদি আপনার রিসোর্স থাকে সেই ক্ষেত্রে স্টাফ নিয়োগ করতে পারবেন, কিন্তু স্টাফ নিয়োগ করলে আপনি সবসময় যে প্রজেক্টটাকে কম সময় শেষ করতে পারবেন তা আসলে কিন্তু না। এই একটা প্রবলেমটা হয়ে যাচ্ছে। স্টাফ সার্টেনলি নিয়োগ করতে পারবেন বাট সেটার খরচ বাড়বে। যদিও আপনি রিসোর্স ইজ নট এ প্রবলেম, বাট স্টাফিংয়ের ক্ষেত্রে বলা হচ্ছিল যে এটা সফটওয়্যার প্রজেক্টের মধ্যে থেকে আপনার অতিরিক্ত মানুষ যখন অ্যাড করছেন, অতিরিক্ত মানুষের কমিউনিকেশনস আন্ড আপনার নাম্বার বেড়ে যাচ্ছে, লেয়ার বেড়ে যাচ্ছে, কে কার কাছে রিপোর্টিং করছেন। সো আসলে অতিরিক্ত মানুষ যে সবসময় প্রজেক্টের ক্ষেত্রে একেবারেই যে স্কুইজ করে ফেলতে পারবে সেটা আসলে সবসময় লিনিয়ারভাবে কাজ করে না। সো আপনার ক্ষেত্রে যেরকম বলা হচ্ছে যে সার্টেনলি আপনার সেরকম যদি রিসোর্সেস থাকে ইউ ক্যান অ্যাকচুয়ালি ওয়ারেভার নেসেসারি মানুষগুলোকে অ্যাড করাতে পারেন। তারপরে আউটসোর্সের কথা বলা আছে, এটা আমি পরের স্লাইডটাতে চলে যাই, আবার ব্যাক করছি। আউটসোর্সিং প্রচুর পরিমাণে হয়ে থাকে, যেগুলো আপনার কনস্ট্রাকশন কোম্পানিও তো দেখতে পারেন, আপনার সেরকম যেরকম আইটি ফার্মস আছে, ইভেন এখানে একটা বায়োটেক কোম্পানিগুলোতেও আছে। এখন আউটসোর্সিং হচ্ছে ইটস এ ভেরি নর্মাল প্রসিজিওর। আমরা থার্ড সাপ্লাই চেইনে পড়েছি, 3PL বলেছি, থার্ড পার্টি লজিস্টিকের, যে আপনি কাজ করছেন না, বাইরের একটা মানুষকে দিয়ে করাচ্ছেন। এখন আপনার যে মেকার অর বাইয়ের প্রিন্সিপালসে থাকে, যদি আপনার সেই ধরনের কোর জিনিসগুলো, যেরকম আপনারা দেখবেন কখনো আপনার ইয়ের কথা যদি বলি, আমরা অ্যাপেলের কথা বলি, ওতে ডিজাইন এবং স্পেসিফিকেশনস এইটা কখনো অন্য কোনো মানুষের হাত দিয়ে করায় না। সেম অ্যাপ্লাইজ উইথ নাইকি। ওরা নিজেদের ডিজাইন স্পেসিফিকেশন যা যা আছে সেটা ওদের নিজেদের হাতে রেখে ওরা বাইরের মানুষের কাছে দিয়ে দেয়। বাকি সব কিছু তাদের যে কন্ট্রাক্টেড সাপ্লায়ার্স আছে
তারা সেইটাকে আসলে ফুলফিল করে থাকে। সো থার্ড পার্টি লজিস্টিক বা থার্ড পার্টি সার্ভিস প্রোভাইডার আর ভেরি মাচ পসিবল। যেমন আপনি ডিএচএল এর কাছে দিয়ে দিচ্ছেন, আপনার সমস্ত ট্রান্সপোর্টেশনটা তারা ম্যানেজ করার চেষ্টা করছে। সো আউটসোর্সিং প্রজেক্ট ওয়ার্ক করাটা ভেরি মাচ পসিবল, আপনি যদি সমস্যাটা না থাকে। আপনি সেখানে কস্টটাকে একটা সার্টেন পয়েন্টে স্টপ করার জন্য ফিক্সড এই প্রাইস কন্ট্রাক্টে চলে যেতে পারেন। তার মানে বাড়তি কোনো খরচের সুযোগ নেই, যেই টাকাতেই আপনার সাথে চুক্তি হচ্ছে সেই টাকাটাই দেওয়া লাগছে। স্কেজুলিং ওভারটাইমের কথা বলা হচ্ছে। সো ওভারটাইম আপনি এই করাতে পারেন, সেখানের মধ্যে থেকে আপনি বাড়তি লোক না অ্যাড করে যারা এক্সিস্টিং যারা আছেন তাদেরকে আপনি 8 ঘন্টা শিফট না করে হয়তো আরও বেশি 10 ঘন্টা বা 12 ঘন্টা শিফটটা করাতে পারেন। এটার একটা সমস্যা হচ্ছে অ্যাডিং রিসোর্সের মতোই, এই জায়গাতে প্রবলেমটা যেটা দাঁড়াচ্ছে সেখানের মধ্যে থেকে আপনার এক্সট্রা আওয়ার্স বা অতিরিক্ত কাজ করাতে গেলে আপনার কিন্তু টাকা বেশি গোনা লাগছে। কারণ ইউজুয়ালি ওভারটাইম যেগুলো আছে সেগুলো করতে গেলে 30 থেকে 50% মতো আপনার এক্সট্রা পয়সা দেওয়া লাগে। আর যদি আপনার উইকেন্ডে কাজ করান তাহলে তো কথাই নেই, নিয়ারলি আপনাকে 1.5 টু 2 টাইমস ডাবল পেমেন্টের মতো করা লাগছে। সো ওভারটাইমটা করাতে পারেন, বাট ইফ ইটস অন দ্য উইকডেজ তাহলে আপনার খরচটা কম পড়ে যাবে। ইফ ইটস অন দ্য উইকেন্ড, স্যাটারডেতে হলে আপনার 1.5 গুণ আর সানডেতে হলে আপনার 2 গুণের মতো খরচ পড়ছে। কিন্তু এখানের একটা সমস্যা আছে, যে মানুষগুলোকে তার মানে ওভারটাইম করাচ্ছেন, এক্সিস্টিং মানুষগুলোকে দিয়ে করাচ্ছেন, সেই মানুষগুলোর ক্ষেত্রে লং ওয়ার্কিং আওয়ার্স ক্যান বি এ প্রবলেম, বিকজ তখন প্রোডাক্টিভিটি আপনার আস্তে আস্তে কমে যাবে। যতক্ষণ দিয়ে সময় আপনাকে কাজ করাতে পারতেন ততক্ষণ সময় কাজ করাবেন, কিন্তু টোটাল নাম্বার অফ ওয়ার্ক আপনার কমে যাবে, বিকজ তাকে ওভারটাইম করে করে আপনাকে ফ্যাটিক করে তুলছেন। আর আমাদের তো আসলে একটা নর্মাল হিউম্যানের ওয়ার্কিং আওয়ার বাইরের দেশগুলোতে 45 ঘন্টার বেশি সপ্তাহে কাজ করতে মানা করে, কারণ এটা যখন করবেন আমার আপনার লং টার্ম প্রোডাক্টিভিটি সাস্টেনেবিলিটি কমে যাবে। তখন আমি পরবর্তী উইকেও আমি 40-45 ঘন্টা কাজ করব, কিন্তু যেই ভলিউমে বা প্রোডাক্টিভিটি ছিল সেটা আসলে থাকবে না। সো এই একটা প্রবলেম আছে। আর আমাদের রিসোর্স যদি সমস্যা না হয়, আমরা যদি ধরেন ফাংশনালভাবে প্রজেক্টটাকে করতাম, তার মানে আপনারা সবাই অফিসের কাজ 2টা পর্যন্ত করে 3টা থেকে 5টা বা 6টা পর্যন্ত এই প্রজেক্টে সময় দিচ্ছিলেন। এখন সেই জায়গা থেকে সরে এসে আমরা সবাই চলে যাচ্ছি যে না, আমরা এখন একটা ডেডিকেটেড টিমে চলে যাব যেখানের মধ্যে থেকে শুধুই মাত্র আপনারা এই প্রজেক্টের সাথেই কাজ করবেন। সো রিসোর্স যদি লিমিটেড না হয়, আপনার যদি কোনো কনস্ট্রেইন না থাকে, দেন দিজ আর দ্য অপশনস ইউ ক্যান অ্যাপ্লাই। অতিরিক্ত মানুষগুলোকে আনতে পারেন, মেশিন আনতে পারেন, নট অনলি যে হিউম্যান হবে না, মেশিন আনতে পারেন, কনসালটেন্ট আনতে পারেন, কিভাবে সুন্দরভাবে আরও ইজিলি কাজ করা যায় সেটার বের হতে পারে অ্যাডিং রিসোর্সেস। কিছু কিছু পোর্শন অফ দ্য কাজ অন্য মানুষের হাতে দিয়ে দেন, কিছু সেগমেন্ট যেটা আপনার কোর এরিয়ার না, এটা হয়তো ওদের কাজ করতে করতে ওরা মুখস্থ হয়ে গিয়েছে। যেরকম ফর অ্যান এক্সাম্পল, ধরুন আমরা আমাদের এমবিএ প্রোগ্রাম অফিসের ফেসবুকের জন্য বুস্টিং করা, ইএটিএ করা, সে সমস্ত এসইওর কাজগুলো আমাদের কাছে হয়তো নতুন। আমরা সেই কাজ করতে গেলে আমরা স্ট্রাগল করব। ওয়ারাজ ওইটাই যদি আমরা বাইরের কারো কাছে দিয়ে দিই, বিকজ দ্যাটস দেয়ার এভরিডেজ, মানে ব্রেড অ্যান্ড বাটার আর্ন করে, তাদের জন্য এটা একেবারেই মানে মানে ভেরি সিম্পল কাইন্ড অফ ওয়ার্ক, তারা হয়তো আমার থেকে অনেক ভালো কাজ করবে। সো সেই ক্ষেত্রে আপনি বাইরের কাজ দিয়ে দিতে পারেন, যেই এরিয়াটাতে মনে করেন আপনি স্ট্রাগল করছেন, ওই ট্রায়াল অ্যান্ড এরর করে করে করার থেকে বেটার অফ ইউ অ্যাকচুয়ালি অ্যাসাইন অর ডিস্ট্রিবিউট করে দেন অন্য কারো কাছে। এটা তো চলে গেল আমার যদি রিসোর্সেস থাকে, তাহলে ডেডিকেটেড টিম যদি করে দেন, তার মানে ওই আপনারা সুনির্দিষ্টভাবে এই যতদিন প্রজেক্টটা আছে আমার এই প্রজেক্টের জন্যই কাজ করবেন, অন্যান্য সকল দায়িত্ব থেকে আপনাদেরকে রিলিজ করে দেওয়া হচ্ছে। বাট আপনাদের যে দায়িত্ব থেকে রিলিজ করে দিলাম সেই কাজ তো অন্য কাউকে দিয়ে করানো লাগবে। আমার তখন একটা হয়তো ওভার টাইমে কাউকে রাখা লাগছে, অথবা আমার হয়তো নতুন কিছু কন্ট্রাকচুয়াল ফর আ উইক অর মেবি ফর এ মান্থ, যতদিন আপনার ওই প্রজেক্টে আছেন ততদিন করা লাগছে। সো এটা হচ্ছে রিসোর্স যদি কনস্ট্রেন্ট না থাকে। এখন রিসোর্স যদি কনস্ট্রেন্ট থাকে তখন কি করবেন? তখন তো আপনার হাত পা আগের মতো অতটা মানে ওয়াইড অ্যান্ড আর্মস ওপেন না। আপনার তখন যা আছে, ওই যে বলেছে তোমার ঘরে যা আছে সেটা দিয়ে কাজ চালিয়ে নিতে হবে, যুদ্ধে নামতে বলা হয়েছে, সেমভাবেও একই জিনিসটা করতে হচ্ছে। তখন আপনার অ্যাপ্রোচটা একটু ডিফারেন্ট হয়ে যায়। আপনার সেই ক্ষেত্রে প্রজেক্ট ম্যানেজারের বেশ কিছু দায়িত্ব এখানে চলে আসে। যেমন তার প্রজেক্ট আপনারা লাইফ সাইকেলে দেখেছেন, প্রথমের মধ্যে থেকে প্রজেক্টের আমরা
ডিফাইন করি, প্ল্যান করি। সো এই জায়গার মধ্যে থেকে আপনাকে প্রপার বলা হচ্ছে যে প্রজেক্টের টিম যারা আছেন, ম্যানেজার আছেন যারা, তারা কোঅর্ডিনেটেডভাবে কাজ করে টিমের এফিসিয়েন্সি যতদূর সম্ভব বাড়ানো সম্ভব সেটাকে বাড়াতে হবে। এখন সেই ক্ষেত্রে আপনারা প্রপারলি প্ল্যানিং করতে বলা হয়েছে। যে সকল রিস্ক বা ব্যারিয়ার্স যেগুলো আছেন সেগুলো আপনাকে ঝামেলা করতে পারে সেটার অ্যানালাইসিস ঠিকমতো করেন। যে সমস্ত অফিসগুলোতে দেখবেন ধরেন আমাদের অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে, অন্যান্য ডিপার্টমেন্টে যে ধরনের ব্যারিয়ার আছে, আমলাতান্ত্রিক জটিলতা আছে, এই স্যারের সিগনেচার লাগবে 2 দিন, ওই স্যারের, এইগুলোতে আমার জন্য কিন্তু এক্সট্রা কোনো পয়সা খরচ হচ্ছে না। আমার যেসব জায়গাতে বটলনেক আছে, যেসব জায়গাতে আমলাতান্ত্রিক জটিলতা টাইপের আছে, ওই জটিলতাগুলোকে আমরা মিনিমাইজ করার চেষ্টা করব, অ্যাভয়েড করার চেষ্টা করব, এবং ওইটাকে আসলে আমরা প্রপারলি মিটিগেট করে ফেলব। যেমন এই জায়গাতে একটা ওয়ার্ড ইউজ করা হয়, সেখানে বলা হয় রেড টেপ, লাল রঙের টেপ। ওই লাল রঙের টেপটাকে বলা হয় যে প্রজেক্ট ম্যানেজমেন্টে আপনি প্রজেক্টের কাজকর্ম চালাতে গেলে বিভিন্ন জায়গাতে দেখবেন এদের কিছু রুলস আছে, রেগুলেশনস আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ আছে, ওই যে আমলাতান্ত্রিক জটিলতার সবটা আছে। এইগুলা আপনার ওই যে পেপার ওয়ার্ক বলেন, ডেস্কের ওয়ার্ক, বিভিন্ন দপ্তরিক কাজগুলো আছে, এইগুলো আমাদের একটা সিগনিফিকেন্ট টাইম নষ্ট হয়ে যায়, চলে যায়। সো আমার যদি সেরকম ধরনের আপনার মানে রিসোর্সেস না থাকে যেখানে অতিরিক্ত মানুষগুলোকে আমি এমপ্লয় করতে না পারছি, এই ধরনের জায়গাতে যেখানে আমার বাড়তি সময়টা নষ্ট হচ্ছে, সেইগুলোকে মিনিমাইজ করতে বলা হয়েছে, কারণ আপনার রিসোর্সেস এনাফ নাই। এখন প্রশ্ন আমাদের বাংলাদেশি পার্সপেক্টিভে যদি বলেন, ওই যে আমলাতান্ত্রিক জটিলতা বা টেবিল ঘোরানোর জন্য আপনার ভালো পরিমাণ পয়সা আপনার পকেট থেকে দেওয়া লাগছে। এখন সেই এক্সাম্পল দিলে আসলে মানে আমরা এখানে হাত পা খুবই নীরব হয়ে যায়। যেরকম আপনারা মোড অফ ট্রান্সপোর্টেশনের নাম শুনেছেন অনেকগুলো, যে একটা হচ্ছে আকাশপথ, পানিপথ, তারপরে হচ্ছে রোড, রেল, আর একটা হচ্ছে পাইপলাইন। এখন বলা হচ্ছিল যে আপনার এইগুলোর জন্য ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে সবচেয়ে কম খরচ কোনটাতে লাগে? সারা পৃথিবীতে সবচেয়ে কম খরচ লাগে পার কিলোমিটার রাস্তা তৈরি করতে। দুর্ভাগ্যবশত বাংলাদেশে সেইটা সবচাইতে বেশি খরচ পড়ে পৃথিবীর মধ্যে। বাংলাদেশের আলহামদুলিল্লাহ আমরা এটাতে উই ক্যান অ্যাকচুয়ালি বি প্রাউড অফ, যে আমাদের পার কিলোমিটার রাস্তা তৈরি হতে সবচাইতে বেশি খরচ পড়ে, যেটা অন্যান্য আশেপাশের সকল দেশগুলোকে অনেক ভালো অংশে ফেরত আমরা মানে পিছিয়ে ফেলে আসতে পেরেছি। তো অনেক কিছু আসলে বাংলাদেশের পার্সপেক্টিভে আপনার কাজ করে না, যেরকম আপনারা শুনে আশ্চর্য হবেন, এখন যদিও কম করা হয়। আমাদের বাংলাদেশের এয়ারপোর্টের মধ্যে থেকে হ্যান্ডেলিং চার্জ যেটা, এবং সেটার মধ্যে থেকে, এবং ট্যাক্সের কথা বলছেন, সবচাইতে বেশি পরিমাণ ট্যাক্স আমাদের যারা যারা আমরা প্যাসেঞ্জার আছি সেটা নেয়। ইভেন আমাদের হ্যান্ডেলিং চার্জ এত পরিমাণের বেশি, সেটার কারণে কিন্তু রেডিমেড গার্মেন্টস তারা আপনার যে সমস্ত ধরেন লরিটরি আছে, কাভার্ড ভ্যান দিয়ে তারা প্রায় 1900 কিলোমিটার ড্রাইভ করে ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট থেকে তারা ইউরোপে পাঠাতো জিনিসপত্র, কারণ তাদের জন্য পড়তা হতো। কারণ এইখানে ওদের লাগতো মনে হয় হচ্ছে, ইফ আই এম নট রং, ইন্ডিয়াতে লাগে হচ্ছে পার কিলোতে 1.8 ডলার, ওয়ারাজ বাংলাদেশে পড়ে হচ্ছে পার ইয়েতে $3 পড়ে পার কিলো। সো আপনার একটা সিগনিফিক্যান্ট সেভিংস করতে পারেন। এই জন্য 1900 কিলোমিটার রাস্তা চালিয়ে তারা ওই জায়গাতে পাঠিয়ে দিচ্ছে। এখন তো ধরেন ইন্ডিয়া বন্ধ করে দিয়েছে, এখন বাংলাদেশ থেকে বাধ্য হয়ে এই যে রিসেন্টলি চার্টার্ড প্লেনে ওরা প্রায় 75 টনস পাঠালো। তো এই জিনিসগুলো আসলে আপনার আমাদের নিজেদের দেশের জন্য কতটুকু আমরা কাজ করেছি, দ্যাট মানে সবাই বলছে পদ্মা সেতু ট্রেন ইজ নেভার এ প্রফিটেবল আপনার ভেঞ্চার, প্রজেক্ট ছিলই না। বাট দ্য গভর্নমেন্ট সেট, প্রজেক্ট ম্যানেজমেন্টে একটা বলা আছে হোয়াইট এলিফেন্ট, সাদা হাতি। ওই হোয়াইট এলিফেন্ট প্রজেক্ট কোন ধরনের? ধরেন আপনার আর এমডি সাহেবের ওয়াইফ চিন্তা করেছেন যে তার একটা স্বপ্ন, উনি ওইখানে একটা রিসোর্ট করবেন। তো ওই রিসোর্টে কেউ আসবে না, কিন্তু ওনার স্বপ্ন হচ্ছে ওইটা করতে হবে। তো এরকম টাইপের থাকে। বাংলাদেশে যেরকম একটা আছে আপনার চিরাঙে করেছে কর্ণফুলী টানেল, সেটার কতটুকু ফিজিবিলিটি, বাট নৌবাহিনী চেয়েছে, গভর্নমেন্ট চেয়েছে বলে হয়েছে। হোয়াইট এলিফ্যান্ট এই ধরনের প্রজেক্টগুলোকে বলে যেখানে হচ্ছে আপনার টপ লেভেল ম্যানেজমেন্ট যারা যারা আছেন তাদের ইচ্ছার, তাদের উইমস অ্যান্ড ডিজায়ারের জন্য আপনার প্রজেক্টটা করতে হয়। এই প্রজেক্টের ভবিষ্যৎ আছে কি না আছে সেটার দিকে আসলে আমরা
খুব একটা ইয়ে করি না। তো এফিসিয়েন্সির ক্ষেত্রে বলা হচ্ছে যে যেসব জায়গাতে আপনার পেপার ওয়ার্কগুলো, পারমিশন, সিগনেচার, অ্যাপ্রুভাল যে জায়গাগুলোতে স্টাক হয়ে আছে সেই জায়গাগুলোকে বটলনেকগুলোকে রিলিজ করার জন্য আপনাকে আমাদের ইন্টারনালি অফিসের মধ্যে থেকে ধরেন আপনার নাফিসের কাছে একটা পেপার আছে, সোহেল রানার আছে, আমি ওইটাকে ওয়েট না করে আজকেই দুজনকে একসাথে সাইন করায় নিচ্ছি। সো আমার একটা ডে অর ধরেন হাফ অফ দ্য ডে সেভ হচ্ছে। এরকম ধরনের কাজগুলোকে আপনাকে করে ফেলতে বলা হচ্ছে। সো সেকেন্ডে ওই যে ফাস্ট ট্র্যাকিংয়ের কথা বলা হচ্ছে, এই ফাস্ট ট্র্যাকিংটা আপনার বলতে গেলে পরের একটা স্লাইডকে দেখানো লাগবে। ইউজুয়ালি আমরা কি করি, আমার যদি এর আগের দিন ক্লাসে বলেছিলাম, আমার যদি রিসোর্স আমি একটা ধরেন ওয়ার্কশপ করছি অথবা একটা ইভেন্ট করছি, সো ইভেন্টে আমার আর কার্ড প্রিন্ট করা লাগবে, ইভেন্টে আমার টি শার্ট প্রিন্ট করা লাগবে, ইভেন্টে আমার ক্রেস্ট প্রিন্ট করা লাগবে। আমার যদি লোক অনেকজন থাকে তাহলে আমি সবাইকে এক একজন দায়িত্ব দিয়ে দেবো। আমার ক্লাসে নাফিসাকে একটা দিলাম, আমি তখন আমাদের সোহেল রানাকে দিলাম, এইভাবে করে করে সবাইকে আমি একটা একটা করে দায়িত্ব দিয়ে দিলাম। বিকজ আমার এখানের মধ্যে থেকে আই হ্যাভ এনাফ পিপল ওভার হেয়ার। আমার 5-6 জন 7 জন আছে, সবাইকে একটা একটা করে দায়িত্ব দিয়ে দিলাম। সাদমান আছে, ওকে দিলাম, মারুফাকে দিলাম, সবাইকে দিয়ে দিলাম। বাট আমার যদি সেরকম এনাফ রিসোর্সেস না থাকে তখন কি করতে হবে, সেগুলোকে সিকোয়েন্সিয়াল কাজগুলো করতে হবে। মানে প্রথমে সে একজন কার্ড প্রিন্ট করবে, করে কার্ডগুলোকে পোস্ট করবে, করে আবার আসবে, আবার একটা টি শার্টগুলোকে নেবে, টি শার্টগুলো নেওয়ার পর আর আজকে ফেরত আসবে, পরের দিন যাবে, ক্রেস্ট নেবে। সো এই কাজগুলো আমার বাধ্য হয়ে করতে হবে। এই যে আমার ক্ষেত্রে আপনার এই নিচেরটা দেখেন, সেখানে প্ল্যান করছেন, হায়ার করছেন, ডেকোরেট হল করছেন, পারচেস, রিফ্রেশমেন্ট অ্যান্ড রিসেপশন। সি নাম্বারটা আমি কেন করছি, কারণ আমার কাছে এনাফ মানুষ নাই। সো এই জন্য আমার এটা সিকোয়েন্সিয়াল একটার পর একটা করতে হচ্ছে। বাট আমার কাছে যদি এনাফ মানুষ থাকতো তাহলে তো আমার এইটার জন্য এত টেনশন করা বেসিক্যালি লাগতো না। আমি তখন কি করতাম, আপনার প্ল্যান করতাম, করার পর 3জনকে, একজন বলতাম বাবা তোমরা কী কী রিফ্রেশমেন্ট খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে কিনতে থাকো, আরেকজনকে বলতাম তুমি হলের বুকিং টুকিং সব করে আসো, আরেকজন যে যে গান বাজনা করবে টরবে তাকে বুক করে পেমেন্ট করে ফাইনালাইজ করে আসো। তারপরে হয়তো কোনো অ্যাক্টিভিটি যদি আমার প্রয়োজন পড়ে, অ্যাক্টিভিটির জন্য আরেকজন মানুষকে আনলাম। সো সেই জায়গার মধ্যে থেকে হচ্ছে যে আপনার আর যেগুলো সিকোয়েন্সিয়ালের ব্যাপার আছে সেই সিকোয়েন্সিয়াল ব্যাপারগুলোকেই আমি চাইলে প্যারালালভাবে আমি করতে পারি। কিন্তু এখানে একটা সমস্যা আছে। এই যে আপনার এখানে যদি একটু দেখবেন প্রথমে আছে টেকনিক্যাল কনস্ট্রেইন, তার মানে আমি চাইলেও কিন্তু প্যারালালভাবে করতে পারবো না। ফার্স্টে পোরিং করছেন, তারপরে ফ্রেম বসাবেন, ফ্রেম বসার পর তারপরে রুফটপ বসাবেন, তারপরে তো আপনি করবেন। যদি বলেন একটা বিল্ডিংয়ের কথা, বিল্ডিংয়ে হচ্ছে অথবা টিন শেডের কথা, আপনি ছোট্ট একটা প্রেয়ার রুম করার চেষ্টা করছেন, ফার্স্টে এখানের মধ্যে থেকে গর্ত করবেন, করার পর ফ্রেমগুলোকে বসাবেন, বসার পর উপরে রুফটপ দিবেন, রুফ তৈরি করে বা টিন শেড তৈরি করবেন, করার পরই তো আপনি তারপরে কমপ্লিট হবে। সো আপনি চাইলেও কিন্তু আপনি মানে এইটাকে প্যারালাল করতে পারছেন না। আপনার ওই সিকোয়েন্স ওয়াইজই মেনটেন করতে হচ্ছে, যদি না আপনার এরকম ধরনের কোনো ধরনের রেস্ট্রিকশনস বা কোনো ধরনের ডিপেন্ডেন্সি না থাকে। সো ফাস্ট ট্র্যাকিং করা পসিবল। অনেকগুলো কাজ আপনি আপনাদের যে মানুষগুলোকে আছে সেই মানুষগুলোকে যদি আপনি অ্যাসাইন করে দিয়ে যদি দেখেন যে আপনার যে সমস্ত হ্যান্ড রেজ যে চলন আসছি, যে সমস্ত মানুষগুলোকে আপনার আর ক্রিটিক্যাল পাথে তো আপনি দেখতে পাচ্ছেন এইগুলোকে মুভ করা যাচ্ছে না, বাকি কাজগুলো করতে গিয়ে আপনার যেই স্ল্যাগ ভ্যালু আছে ওইখান থেকে কোনো মানুষগুলোকে যদি আপনি ফ্রি করতে পারেন তাহলে সিকোয়েন্সিয়াল না করে আপনি কিন্তু অনেকগুলো কাজ একেবারে প্যারালাল করা সম্ভব। এই জায়গাতে আমাদের কনস্ট্রেইন যখন আমাদের রিসোর্স আছেন, এই জায়গাতে আপনার বেটার প্ল্যানিং, এফিসিয়েন্সি কীভাবে ম্যাক্সিমাইজ করা যায়, তাকে কোন জায়গাতে এক্সট্রা অ্যাসাইন করা যায়, সেটা আপনাকে কাজটা বেসিক্যালি করতে হচ্ছে। হ্যাঁ চলবে না, বলেন প্লিজ। স্যার ফার্স্ট ট্র্যাকিং এ যেটা মানে এখানে স্যার ইমপ্যাক্টটা অনেক সময় স্যার কোয়ালিটিতে মনে হয় আসে। মানে নরমালি স্যার ফার্স্ট ট্র্যাকিং এ যেগুলো ক্রিটিক্যাল টাস্ক যেগুলো থাকে, ক্রিটিক্যাল টাস্ক গুলো যখন স্যার আমরা একসাথে করতে যাই, মানে যদি আমার টাইম ডিউরেশনটা কমানোর জন্য, তো তখন স্যার কিছু জিনিস স্যাক্রিফাইস করতে হয়, যেমন হচ্ছে কোয়ালিটির যে ইস্যুগুলো আছে স্যার।
যেমন স্যার অবশ্যই এখানে একটা এক্সাম্পল আমি যদি স্যার বলি, যেমন আমি স্যার যখন প্লাস্টার করছি, হ্যাঁ প্লাস্টার করার পরে আমি যখন স্যার পেইন্ট করবো, তো নর্মালি আমরা প্লাস্টার করার পরে আমরা ময়েশ্চার কন্টেন্টটা দেখে নিই এক্স্যাক্টলি কত পার্সেন্ট, আমরা 12% নিচে আসে তারপর আমরা পেইন্টে যাই। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের স্যার অনেক সময় লাগে, দেখা যাচ্ছে যে প্লাস্টার করার পরে আমরা 30 days এর পরে আমরা পেইন্ট শুরু করছি। তো এর আগে যদি আমি শুরু করতে চাই, মানে এটা কিন্তু স্যার দুইটা ক্রিটিক্যাল টাস্ক, আমরা যদি ফাস্ট ট্র্যাকিং যেটা বলছি, এর আগে যদি আমরা শুরু করে টাইমটা যদি আরেকটু কমায় আনি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা টাইম স্যার ওখানে ড্যাম চলে আসে। হ্যাঁ, তো এটা তো স্যার এক্সাম্পল হতে পারে না ফার্স্ট ট্র্যাকিং এ। অবশ্যই স্যার, যেমন আপনাকে যদি নর্মাল রুমের আপনি চিন্তা করেন যে আপনি একটা রুমটাকে রেনোভেট করছেন বা পেন্টিং করছেন, সেখানে কি করবেন, ফার্স্টে পেইন্ট করবেন, ইউ হ্যাভ টু লেট ইট ড্রাই, তারপরে তো শেলফ করবেন, আপনি যা যা ডেকোরেশনের ছবি টবি লাগাবেন। সো আপনি যদি এটা হচ্ছে সিকোয়েন্স ওয়াইজ, প্রথমে পেইন্ট করবেন, তারপরে ইউ উইল লেট ইট ড্রাই, তারপরে দেখবেন ঠিক আছে কিনা, তারপরে আপনি সেখানে র্যাক ট্যাক করে টোরে শেলভিং করাবেন, যা যা ডেকোরেশনে করবেন। আপনি সেটা না করে যদি আপনি সিকোয়েন্সিয়াল করতে যান, সেখানে করতে, সরি প্যারালাল করতে যান, সেখানে গেলে তো আপনার যে ড্যাম্পিংয়ের কথা বললেন, সেটা তো ওই জায়গাতে কিন্তু আপনি করতে পারবেন না, যেখানে একটার কারণে, এই যে একটু আগে আপনাকে এখানে ছবিটা দেখালাম, যে একটার কারণে আরেকটা আপনি করতে পারছেন না। আপনি যেটা বললেন সার্টেনলি কোয়ালিটি কম্প্রোমাইজ হবে, পরে প্রবলেম আসবে, এই সব কাজগুলোকে আপনি ফাস্ট ট্র্যাকিং করতে পারবেন না। করতে গেলে আপনার তখন ওভারঅল যেই ক্ষেত্রে হয়তো আপনার প্রজেক্টের একটা পর্যায়ে আবার রিওয়ার্ক করতে হবে। সো এইগুলাকে যদি আপনি ফাস্ট ট্র্যাকিং করতে চান, তখন ওভারঅল কোয়ালিটিতে ইম্প্যাক্ট আসবে, তখন আপনার কাস্টমারকে নেক্সট টাইম লুজ করবেন, কাস্টমার স্যাটিসফ্যাকশনও কমে যাবে। তো এরকম যেগুলোকে ডিপেন্ডেন্সি থাকে, সেইগুলোর ক্ষেত্রে স্যার আপনি চাইলেও করতে পারবেন না। ওই জন্য আমাদের ছোটোখাটো রুমের এক্সাম্পলে ইউ হ্যাভ টু পেইন্ট, লেট ইট ড্রাই, তারপরে শেলফটা লাগাবেন, তারপরে আপনি হ্যাং করবেন, পিকচার লাগাবেন বা অন্য কিছু করবেন, বা লাইটিং যা যা আছে। সো আপনি যেটা বললেন দ্যাট ইজ অলসো ট্রু, যে আপনার 11 বা 12% যেই হিউমিডিটির কথা বলছেন, সেটার বা ময়েশ্চারাইজারের কথা বলছেন, সেটা রাখলে আপনার পরবর্তী যে সমস্যাটা আপনার হয়ে যাবে। সো এইটারও আপনার একটা এক্সাম্পল হতে পারে। সো প্রজেক্টের স্কোপের কথা বলছেন, স্কোপ মানে রিকোয়ারমেন্টটা যদি আপনি অনেক ক্ষেত্রে, যেমন ফর এন এক্সাম্পল আমি যদি বলি, আপনি একটা আপনার ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটার একটা তৈরি করার চেষ্টা করছেন, আপনার বেসিক কাজ ছিল মেজর ল্যাঙ্গুয়েজেস ইংলিশ, চাইনিজ আর ফ্রেঞ্চ, বাট আপনি চাচ্ছিলেন যে আপনার অন্যান্য বাংলা, হিন্দি, আদার ল্যাঙ্গুয়েজেস যেগুলোকে, ওইগুলোকে অ্যাডিশনালি করতে। সো এরকম যেগুলো হচ্ছে যে আপনার এর এখনকার প্রজেক্টটাকে অন টাইমে ছাড়ার জন্য আপনি চেষ্টা করবেন অতিরিক্ত যে সমস্ত অ্যাডিশনাল সাপ্লিমেন্টারি আছে, সেগুলোকে আপনি ডিসকার্ড করে বা ডিসব্যান্ড করে আপনার মূল যে জিনিসগুলো আছে, ইংলিশ অ্যান্ড চাইনিজ, যদি দিজ আর দ্য মেইন ল্যাঙ্গুয়েজ, এবং আরেকটা হতে পারে ফ্রেঞ্চ, সেগুলোর উপরেই ফোকাস করার চেষ্টা করবেন। সো প্রজেক্টের স্কোপের যে রিকোয়ারমেন্টের ব্যাপার আছে, যেগুলোকে আপনারা অ্যাডিশনাল বা সাপ্লিমেন্টারি ধরে অনেক জিনিসগুলোকে ফিচার্স অ্যাড করেছিলেন উইচ আর নট দ্যাট রেলেভেন্ট, সেই ক্ষেত্রে আপনি চাইলে সেগুলোকে আপনার সার্টেনলি, এটার চেঞ্জ আনতে গেলে কিন্তু আপনি একা পারবেন না, আপনার যেই ক্লায়েন্ট আছেন, ক্লায়েন্টের সাথে অবশ্যই তার অ্যাপ্রুভাল লাগবে। যদিও আমরা দেখব যে আমাদের চেঞ্জ কোনো কিছু আনতে গেলে সেই চেঞ্জটা আমি একা আনতে পারি না, সেটা আমার যারা যারা কনসার্ন আছেন তাদের সবার সম্মতি নিয়ে আসলে চেঞ্জটা আমার আনতে হয়। সো আপনি যদি প্রজেক্টের স্কোপটাকে কমাতে চান, রিকোয়ারমেন্টটাকে কমাতে চান, ক্রাইটেরিয়া কমাতে চান, উইচ ইজ অলসো পসিবল, সেখানের মধ্যে থেকে আপনি অবশ্যই এটা করতে পারেন। আর কোয়ালিটির কথা বললেন, ওই ফাস্ট ট্র্যাকিংয়ের কথা যেটাকে একটু আগে সোলোয়ানা বললো, অবশ্যই আপনি কোয়ালিটিটাকে কম্প্রোমাইজ করতে পারেন, বাট এইটা আসলে ইট ইজ ভেরি সাবজেক্টিভ। কারণ আপনি কোন ধরনের কোয়ালিটি দিয়ে প্রোডাক্টটাকে তৈরি করে কার কাছে বিক্রি করতে চাচ্ছেন, সেই কাস্টমার সেগমেন্ট কি আসলে সেই পরিমাণের কোয়ালিটি কম্প্রোমাইজ করলে নিবে কি না, দ্যাট ইজ অলসো আ বিগ কোয়েশ্চেন। সো আপনারা হয়তো দেখেছেন মোবাইল ফোন কোম্পানি যেটা প্রায়শ করে, ইভেন স্মার্ট ওয়াচ, এই কোম্পানিগুলোও যারা যারা করছে, যেই ডেডলাইনটাকে তারা দিয়ে রেখেছে যে মার্চের 15 তারিখ অথবা মে মাসের 15 তারিখে লঞ্চ করবে, তারা হার্ডওয়্যার রেডি করেছে, বাট সফটওয়্যারের অনেক কিছু টেস্টিং তাদের করা বাকি। এই জন্য প্রোডাক্টটাকে লঞ্চ করে দেয়, দেওয়ার পর দেখবেন প্রোডাক্টটা আসার পরপরই আপনারা প্রথম উইকেই দেখবেন মাল্টিপল আপনারা আপডেটস পাচ্ছেন, এবং ইন দ্য ফার্স্ট 1.5 মান্থে ফ্রিকোয়েন্টলি তারা আপনারা আপডেট দিতে থাকে, বিকজ হার্ডওয়্যার ইজ রেডি, বাট সফটওয়্যারের পুরো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে তাদের বেশ কিছু প্রবলেমসগুলো ফেস করে। সো আপনার প্রজেক্টের ক্ষেত্রে যদি চিন্তা করেন, প্রজেক্টটাকে যদি মিনিমাইজ করতে চান,
অপশন যদি আপনার রিসোর্সেস থাকে, এনাফ থাকে, দেন ইউ হ্যাভ আদার ওয়েজ টু গো অ্যাবাউট। আর সেক্ষেত্রে যদি আপনার অপশনস না, ফাইন্যান্সের অপশনস না থাকে, রিসোর্সের অপশনস না থাকে, দেন পুরোটাই হচ্ছে আপনার নিজেদের উপর, এফিসিয়েন্সির উপর, প্ল্যানিংয়ের উপর, কোঅর্ডিনেশনের উপর, সেগুলোর উপর আসলে নির্ভর করতে হচ্ছে। বিকজ ইউ আর নট গেটিং এনি হেল্প ফ্রম আদার্স। নিজেদের যা আছে সেটা নিয়ে কাজ করতে হবে। এই জন্য আপনাদের সমস্ত সেই প্রজেক্ট ম্যানেজারের যে সমস্ত ধরেন প্রবলেম সলভিং স্কিলস, বেটার কমিউনিকেশন, মোটিভেশন, হ্যান ত্যান, এই সকল জিনিসপত্রগুলোই আপনার মোরাললেস আপনাকে ইউজ করতে হচ্ছে। এর বাইরে খুব একটা সুযোগ আপনি পাচ্ছেন না। সো প্রজেক্টের স্কোপ যদি আপনি চেঞ্জ করতে হয়, কমাতে হয়, সেটা সার্টেনলি আপনার যারা যারা প্রজেক্টের সমস্ত কনসার্ন আছেন তাদের মতামত ছাড়া আপনি করতে পারবেন না। বিকজ পরে, কারণ প্রথমে যখন আপনার ওই যে প্রজেক্ট চার্টারটা ফর্ম করছেন, চার্টার ফর্ম করার সময় সেখানে ইন ডিটেল স্পেসিফিকেশনস আপনি মেনশন করছেন, কি কি চাওয়া হয়েছে, কি কি করতে হবে, কি কি ডেলিভারেবলস, মাইলস্টোনস, হ্যান ত্যান, ইচ অ্যান্ড এভরিথিং ইন ডিটেলস আপনি বলে দিচ্ছেন। হুট করে যখন আপনার প্রজেক্টের ডেলিভার করবেন তখন দেখবেন যে ওই যে বলে, ও হুজুর চাইলাম আঙ্গুর দিলা খেজুর, এই টাইপের একজন খুব চমৎকার করে বলছিল। সো ইফ ইউ জাস্ট মানে ওইটা করলে দেন ইউল বি বিগ ট্রাবল, পরে আপনার আসলে সমস্যাটা হয়ে যাবে। সো এই কারণে আমাদের প্রজেক্টে চেঞ্জেস আসে, চেঞ্জ অনেক কারণে আসতে পারে। শুধু যে আমি প্রজেক্টের খরচটা কমাতে চাচ্ছি সেই জন্য না, চেঞ্জের মাল্টিপল রিজন আপনার থাকতে পারে। সো প্রজেক্টের ক্ষেত্রে এই চেঞ্জ ম্যানেজমেন্টটা আমার দরকার। এটার আসলে প্রজেক্টের বেশ কিছু রিকোয়ারমেন্ট আছে, যেটাকে আমরা ট্রিপল ইয়েটাকে, কনস্ট্রেইনটাকে বলছি, যেটা হচ্ছে স্কোপ, রিকোয়ারমেন্ট হতে পারে, টাইম হতে পারে, কস্ট। এই সকল জিনিসগুলোর মধ্যে পরিবর্তন আসতে পারে। এবং এই পরিবর্তনটা যখন আসে, যেরকম আপনারা রিস্ক, যেরকম একটা রেজিস্টার করে একটা ডকুমেন্ট তৈরি করে সমস্ত ধরনের রিস্ক কি কি আসতে পারে, আসলে ওটা কতটুকু আপনার জন্য ক্ষতিকারক, ওটাকে কিভাবে আপনি হ্যান্ডেল করবেন, ওটার বিপরীতে কন্টিনজেন্সি, বিকল্প পদ্ধতি কি রেখেছেন, কে এটাকে দেখভাল করবে, এই সব কিছু যেরকম রাখেন, চেঞ্জ ম্যানেজমেন্টেরও আমার একটা ডকুমেন্ট রাখতে হয়। কারণ আমি শুরু করেছিলাম একরকমভাবে, উইথ টাইম আপনি দেখা যাচ্ছে আপনার অনেক কিছু অ্যাডিশনস করতে হচ্ছে। কি কি অ্যাডিশনস করতে হচ্ছে এটাকে যদি আপনি ডকুমেন্ট না করে রাখেন, পরবর্তীতে সমস্যা হবে যে আপনার সাথে আমার 100 দিনের একটা রিকোয়ারমেন্ট ছিল, 100 দিনে আপনি আমার প্রজেক্টটা হ্যান্ড ওভার করবেন, বাট এই যে চেঞ্জের কারণে আমার আরও 10 দিন 15 দিন বেশি লেগে যাচ্ছে। তখন তো হচ্ছে যে আপনার যেই ওনার অফ দ্য প্রজেক্ট, সে তো আপনাকে মোটামুটি মানে ফাইন্যান্সিয়াল লস সুটে ফেলাই দিবে। বিকজ আপনার সাথে যেই ওর সাথে একটা এগ্রিমেন্ট হচ্ছে, ইউ আর সাপোজ টু হ্যান্ড ইন দ্য প্রজেক্ট আপনার আর 100 দিনের মধ্যে। সো এই চেঞ্জের ম্যানেজমেন্ট যেটা দরকার হচ্ছে, একটা ডকুমেন্ট তারা মেনটেন করে যে প্রজেক্টে যত ভালোভাবেই প্ল্যান করেন, চেঞ্জেস আপনার আসবেই। সেটার চেঞ্জেস যে শুধুমাত্র আমার প্রজেক্টের টাইম কমানোর জন্য, নট নেসেসারিলি, প্রজেক্টের যে কাস্টমার, সেই কাস্টমারও ওই আপনার চেঞ্জেসগুলো যেতে পারে। প্রজেক্টের যে ওনার, সেও যেতে পারে। প্রজেক্ট ম্যানেজার, সেও হয়তো কাজ করতে গিয়ে টিম মেম্বার সমস্যার কথা বলতে পারে, একটা রিস্কের ইভেন্ট হয়ে গেল, সেই ক্ষেত্রেও আপনার, সো সরি, সো সেই রিস্কেরও একটা ব্যাপার হয়ে গেল। সো সেই কারণেই চেঞ্জেস আসতে পারে। স্যার এখানে আমাকে একটু হেল্প করবেন, যে প্রজেক্টের কাস্টমারও বলছি, আবার প্রজেক্টের ওনারও বলছি, এই দুইটা কারা কারা হতে পারে? প্রজেক্ট কাস্টমার, প্রজেক্ট ওনার, একটা এক্সাম্পল দেন দেখি স্যার। যেটা কি আলাদা আলাদা হতে পারে, না একও হতে পারে আবার আলাদাও হতে পারে। এখন একটা তো ধরেন বুঝলাম, যে ধরেন ফর এন এক্সাম্পল, আমার কোম্পানির জন্য আপনি একটা ওয়েবসাইট ডেভেলপ করছেন অথবা একটা সফটওয়্যার ডেভেলপ করছেন যেটা আমরা ইউজ করব। সো উই ওন দ্য, যেটা ডেলিভারেবল দিচ্ছেন বা সফটওয়্যার, সো আমি এটার ওনার, আর আমরাই ব্যবহার করব। আরেকটা হতে পারে যে ধরেন আপনারা অনেক সময় পাবলিক এই ইয়ে করছেন, ব্র্যাক বা অন্যান্য একটা ছোট্ট মেডিকেল হেলথ সেন্টার তৈরি করছে, বা পানির জন্য তারা ওয়াটার ড্যাম তৈরি করছে, বা ধরেন ওয়াটার পাম্প তৈরি করছে। সো ওটার ওন করছে কারা? ওন তো করছে হচ্ছে ব্র্যাক বা অন্যান্য কোম্পানি, এনজিও, বাট এটা ইউজ করবে কারা? ইউজ করবে তো এলাকাবাসী। সেগুলো যেরকম হতে পারে, এরকম পাবলিক টয়লেটের কথা বলছেন, সেই ক্ষেত্রে হতে পারে ওয়াটার পাম্পিংয়ের কথা বলছেন, এরকম অনেক কিছু জিনিস আমার অর্থায়নে তৈরি হচ্ছে। আই ওন দ্য ওয়ান, বাট ইট ইজ নট ফর মি, ইট ইজ ফর আর অন্যদের যারা যারা আছেন। সো
তাদের তাদের কাছ থেকেও কোনো রিকোয়ারমেন্ট আসতেও পারে, তারা এটার সাথে সাথে আরেকটা জিনিসও যেতে পারেন। সো যাদের জন্য এই প্রজেক্টটা করা সেটা সবসময় যে আমি হব তা না। সেটা হতে পারে যে বললাম, যেরকম ধরেন আপনি রুরাল এরিয়ার জন্য একটা ওয়াটার পাম্প বা ড্যাম তৈরি করছেন, অথবা সেখানে একটা মেডিকেল হেলথ কেয়ার তৈরি করছেন, তাদের ওইখানে রিকোয়ারমেন্ট হচ্ছে যে না, আমাদের এখানে শুধুমাত্র ফার্স্ট এইড না, আমাদের এখানে আপনি ছোট ওটিওরও ব্যবস্থা করা লাগবে। সো কারণ হঠাৎ এখন রিসেন্টলি দেখছে যে অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে, অথবা তাদের বেসিক মেডিসিন দেওয়ার কথা ছিল, বাট এখন ওরা দেখছে যে প্রচুর পরিমাণে এখানের মধ্যে থেকে স্নেক বাইটস হচ্ছে। তো সাপের কামড় অনেক খাওয়ার কারণে তারা বলছে আমাদের এখানে আপনার ব্যবস্থা করা লাগবে, যেখানে ধরেন এরকম এই যে অ্যান্টিভেনাম টেনাম আছেন এগুলো রাখার, মেডিসিন স্টোরেজ করার জন্য যেরকম রেফ্রিজারেটর এরকমও রাখা লাগবে। সো প্রজেক্টে অনেকগুলো চেঞ্জেস আসতে পারে, যেটা প্রজেক্ট যার জন্য তৈরি করছেন সে ব্যবহারকারী, সে বলতে পারে যে অর্থায়ন প্রজেক্টের জন্য করছে, সে করতে পারে প্রজেক্ট ম্যানেজার প্রজেক্ট করতে গিয়ে বিভিন্ন ধরনের ডিফিকাল্টি ফেস করতে পারে। যদি আপনি স্ট্যান্ডার্ড না করে একেবারে স্টেট অফ দ্য আর্ট নতুন প্রজেক্ট মানে টেকনোলজি দিয়ে তৈরি করতে যান, সেখানে প্রজেক্ট ম্যানেজার কাজ করতে গিয়ে দেখতে পারে যে স্টেট অফ দ্য আর্ট নতুন জিনিসটা আসলে খুব একটা কাজ করছে না, পুরাতনটাতেই চলে যাওয়া লাগবে। টিম মেম্বার আইটি যারা আছেন তারাও কাজ করতে গিয়ে দেখছে। এবং ইভেন্ট অফ রিস্ক এটাও হতে পারে। আরেকটা যেটা আসলে অ্যাড করা হয়নি, উচিত ছিল, গভর্নমেন্টের অনেক সময় রেস্ট্রিকশনসের কারণেও আপনার এখন আর এটা ব্যবহার করতে পারবেন না, তখন বাধ্য হয়ে আপনার নতুন যেরকম কনস্ট্রাকশনের ক্ষেত্রে দেখেছেন হঠাৎ করলো, সোলারের ক্ষেত্রে সবার ছাদে ছাদে বাসায় সোলারের একটা এনার্জি সোর্সের ব্যবস্থা করা লাগবে। এরকম গভর্নমেন্টের ক্ষেত্রে যদি এরকম হয়ে থাকে, দ্যাট ক্যান অলসো বি আ সোর্স অফ চেঞ্জ। এখন এই চেঞ্জগুলোকে আপনার তো বিভিন্ন কারণ থেকে চেঞ্জ আসতে পারে। চেঞ্জগুলোকে আমরা ক্যাটাগরাইজ করে মূলত আসলে ৩ ধরনের করে থাকি। সেটার মধ্যে থেকে হচ্ছে যে, স্যার একটা সেকেন্ড একটু সময় দেবেন, একটা ফোন আসছে, জাস্ট গিভ মি 1 সেকেন্ড। জি, সরি। সো এইটার ৩টা ক্যাটাগরিতে আমরা করে ফেলতে পারি। একটা হচ্ছে যে স্কোপের চেঞ্জ বলা হচ্ছে যে ধরেন কাস্টমার নতুন ফিচার্স চাচ্ছে, স্কোপ চেঞ্জেস ইন দ্য ফর্ম অফ ডিজাইন বা ইমপ্রুভমেন্টের, যে কাস্টমার চাচ্ছে যে আমাদের এর মধ্যে থেকে নতুন একটা ফিচার্স অ্যাড করতে হবে। এই এই ধরেন ইয়ের মধ্যে থেকে এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে আছে, ইংলিশ সাথে বাংলাটাও অনেকে দিতে হবে, এটাও আপনার সফটওয়্যারে থাকতে পারে। তারপরে সেকেন্ডের মধ্যে থেকে বলা হচ্ছে আমার কন্টিনজেন্সি প্ল্যান, যদি কোনো রিস্ক ইভেন্ট হয়ে থাকে, যেটা আমরা বলেছিলাম যে এটা হলে আমরা পরবর্তীতে এটাতে চলে যাব, এরকম রিস্ক ইভেন্ট যদি আপনার হয়ে থাকে তাহলেও আসলে চেঞ্জেসটা আসতে পারে। সো সরি সো তারপরে হচ্ছে আপনার সাজেস্টেড বাই প্রজেক্টের টিম মেম্বার্স যদি বলেন, তাহলে সেটাও হতে পারে যে তারা কোনো ইমপ্রুভমেন্টেরটা বলেছে। এখন চেঞ্জেস আমার যেখান থেকেই আসুক, আমার চেঞ্জেসটা হচ্ছে যে কেউ রিকোয়েস্টটা করেছে সেই রিকোয়েস্টটাকে আমার ইনিশিয়েট করতে হবে। আমরা যে সবসময় অ্যাড্রেস করি নট নেসেসারিলি, বাট বলা থাকে যদি আপনার জন্য ফিজিবল হয়, টেকনিক্যালি ফিজিবল, আপনার প্ল্যানের সাথে ইনকর্পোরেট করতে পারেন, তাহলে অবশ্যই চেঞ্জটাকে ইনকর্পোরেট করা উচিত। কারণ প্রজেক্ট হচ্ছে একটা কন্ট্রাকচুয়াল ওয়ার্ক, এবং আপনি সার্টেনলি চাবেন না যে নেক্সট টাইমে আপনার এই প্রজেক্টের চেঞ্জটাকে ইনিশিয়েট করেননি বা অ্যাকনলেজ করেননি বলে কাস্টমারকে হারাতে। তো সেই জন্যই আপনার ক্ষেত্রে দেখা থাকে যে আমরা প্রজেক্টটাকে আসলে চাই যে চেঞ্জেসটা যদি ফিজিবল হয়, ইন টার্মস অফ যেই স্টেজে আপনি কথা বলার চেষ্টা করছেন, আমার জন্য ফিজিবল হলে আমি করব। আপনার সাথে আমার যদি টার্মস অ্যান্ড কন্ডিশনে মিলে, টাকা পয়সার কথা, ডেডলাইনের কথা, সেসব ব্যাপারে যদি নেগোশিয়েট হয়ে মিলে যায়, দেন আমি কেন করব না। সো এইটার ক্ষেত্রে আমার এই প্রজেক্টটাকে যদি আমার চেঞ্জটাকে একেবারে আইডেন্টিফাই করার থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত যেতে হয়, সেখানে আমার মোট 8টা স্টেপ থাকে। কারণ আগেই বলেছিলাম, শুধু চেঞ্জ মুখে মুখে বললেন, সাথে সাথে করে ফেললাম, নট নেসেসারিলি। এইটার একটা প্রসেস বা এটাকে একটা সিস্টেম বলা হয়, যেখানে আমরা ধাপে ধাপে সব জিনিসগুলোকে করি। কারণ আমার তো আগে বুঝতে হবে কি চেঞ্জ চেয়েছেন, চেঞ্জটা কি আদৌ করা সম্ভব কিনা, চেঞ্জটা করতে গেলে আমার কত টাকা সময় লাগবে, কত দিন সময় লাগবে, সেই সময়টা কি আপনি দিবেন কিনা,
চেঞ্জটা করতে গিয়ে আমার অন্যান্য কাজের কতটুকু ঝামেলা হচ্ছে, আমার আসলে আপনার সাথে একটা এগ্রিমেন্টে আসতে হবে যে আমি এত টাকা চেয়েছি, আপনি দিতে চাচ্ছেন কিনা। তো এই সকল জিনিসগুলো করে আপনি যখন চেঞ্জেসের কথা বললেন, হ্যাঁ এগ্রি করে ফেললাম, তখন নিশ্চয়ই একটা ব্যক্তিকে অ্যাসাইন করে দিব, তুমি এই কাজটা করো। এবং করার পর যখন হয়ে যাবে তখন নিশ্চয়ই একটা ডকুমেন্টেশন আমার লাগবে। এরকমই আমরা মাল্টিপল স্টেপসগুলো আসলে মেনটেন করি। কারণ আমার প্রজেক্টের শেষে যখন আপনারা লেসন লার্ন একটা ডকুমেন্ট দেন, সেই জায়গাতেও আমার দিতে হয় এই প্রজেক্ট চলাকালীন শুরু করেছিলাম কি নিয়ে এবং শেষ করতে হয়েছে এই দিয়ে। এই যে স্টার্টিংয়ের পয়েন্টের থেকে এখনের যে ডেভিয়েশনটা আসলো, এটা কেন আসলো? বিকজ অফ এই চেঞ্জেসগুলো এসেছে। চেঞ্জেসগুলো কে করেছে? রিকোয়েস্ট করেছে, কাস্টমার করেছে, অথবা আপনি প্রজেক্টের ওনার করেছে। এই সকল ডকুমেন্টেশনটা আমরা মেনটেন করা লাগে। তো আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখার চেষ্টা করব যে আমরা ওয়েবসাইটে আমরা যখন যাই, ওয়েবসাইটে দেখবেন চ্যাটবটের কথা বলা আছে। ওই চ্যাটবটটা দেখেছেন, ওই যে অটোমেটেড রেসপন্স, যেটা আমি আপনি প্রায় দেখি। আমরা আপনারা ওয়েবসাইটে যদি কেউ অ্যাডমিন না থাকে, তারপরে ওরা বলে হাউ ক্যান আই হেল্প ইউ টুডে, আমাদের কিছু এফএকিউ ফ্রিকুয়েন্টলি আস্ক কোয়েশ্চেন্সগুলো সেট করা থাকে, সেই অনুযায়ী তারা আপনাকে রেসপন্স দেয়। তো এইটার একটা চেঞ্জ ম্যানেজমেন্ট প্রসেসটা কিভাবে হবে সেটা আমরা এক করে দেখার চেষ্টা করি। এই জায়গাতে দেখবেন বলা হচ্ছে যে প্রথম স্টেপটা হচ্ছে আমার যে কি চেঞ্জেসগুলো লাগবে সেটাকে আইডেন্টিফাই করতে হবে। আমরা বলেছিলাম চেঞ্জেসটা অনেকের কাছ থেকে আসতে পারে। আমি যে ব্যবহারকারী হতে পারি, ইফ আই এম দ্য ওনার, টিম মেম্বার, প্রজেক্টের সবার আছেন, গভর্নমেন্ট সোর্সেস, মাল্টিপল সোর্স থেকে চেঞ্জেসটা আসতে পারে। এইখানে চেঞ্জেসের মধ্যে থেকে যে কাস্টমারের কথা যদি বলে থাকেন, ধরেন আমি যদি বলি আমার আর ইউল্যাবের পেজের জন্য, আমি যদি বলি আমরা একটা নতুন ওয়েবসাইট পেজ ডেভেলপ করতে চাচ্ছি, এই ওয়েবসাইটের পেজ ডেভেলপ করার জন্য আমার মূলত দরকার হচ্ছে যে আমি এইটার একটা চেঞ্জেসগুলোকে ইনিশিয়েট করব। তো করতে গিয়ে দেখলাম যে আমার নর্থ সাউথের যা যা আছেন সেখানে দেখার চেষ্টা করলাম যে ওরাও চ্যাটবট এই জিনিসটা চালু করেছে। সো আমি তখন বললাম যে আচ্ছা, ওরা যদি চ্যাটবট চালু করে তাহলে আমরা কেন চ্যাটবট চালু করতে পারবো না? আমাদের যেই সফটওয়্যার কোম্পানি যে আছেন তাকে বললাম যে এনএসইউ যেহেতু করেছে, তাহলে তোমরাও আমাদের এটাতে চ্যাটবটটা একটু ইনস্টল করে দাও। সো এই চেঞ্জেসটা আমাদের কাছ থেকে আসলো, বিকজ আমরা এইটার হচ্ছে প্রজেক্টের ওনার অথবা ইউজার, যেটাই বলো। সেকেন্ডের মধ্যে থেকে আসলো যে আমার চেঞ্জেসটা তো আমি প্রপোজ করলাম, এখন চেঞ্জেসটা কাকে দিয়ে করাবো? যে কোম্পানি এইটার চেঞ্জেসটা ইনিশিয়েট করবে। ধরেন আমি এইখানের মধ্যে শুধু দুইজনের নামই তো আসে, যাদের দেখলে তারা বলবে যে ওদের নামই সবসময় বলছি। আমি ধরেন তাকে পিয়ালের কথাই বলি। সো পিয়ালের কোম্পানি আমার এই কাজটা করছে। সো আমরা কি করলাম, ফার্স্টে আমার চেঞ্জেসগুলোকে বললাম যে এই চেঞ্জেসগুলো আমার দরকার, এই চেঞ্জেসগুলো চ্যাটবটটা ইনস্টল করে দিতে হবে। এটা আমি পিয়াল যেহেতু প্রজেক্ট ম্যানেজার, পিয়ালকে আমি বললাম যে এটা করা লাগবে। এখন পিয়াল কি করবে? পিয়াল তার টিমের সাথে বসে সে তখন দেখবে যে চেঞ্জটাকে অ্যাকসেপ্ট করার আগে এই চেঞ্জেসগুলোতে আপনার কত টাকা খরচ হতে পারে, কত সময় লাগতে পারে, এই ইম্প্যাক্টটা তার বের করতে হবে। যে আপনার প্রপোজাল আসবেই, আসার আগে আপনি নিশ্চয়ই একটা অ্যানালাইসিস করবেন যে আপনার কত সময় লাগবে, কত খরচ লাগবে, এইটাকে আগে বের করে ফেলা। বিকজ আপনার ইম্প্যাক্টটা আসছে কি, প্রজেক্ট তিনটা জিনিসের উপর দাঁড়ায়, একটা হচ্ছে স্কোপ, একটা হচ্ছে বাজেট মানে টাকা, আর একটা হচ্ছে টাইম। সো আমি চেয়েছি স্কোপে একটা পরিবর্তন আসবে, নতুন কিছু ফিচার্স অ্যাড করব। ওই একটাতে করতে গেলে আরও দুইটাতে ইম্প্যাক্ট আসবে, যেটা হচ্ছে টাকা এবং একটা সময়। সো আপনার দেখতে হবে যে আসলে এইটার ক্ষেত্রে আপনার কি পরিমাণ সময় লাগছে। আপনার সেখানের মধ্যে থেকে আপনার 3 দিন ধরলাম এক্সট্রা সময় লাগবে, এবং ডলারের হিসাবে করলে $800 মতো আমার টাকা পয়সা লাগতে পারে। তার মানে যে চেঞ্জেসটা আমি প্রপোজ করেছি, সেই চেঞ্জেসটা আপনি দেখবেন যে আসলে আপনার কি কি ইয়েটা হচ্ছে। তো হওয়ার পর আপনি তখন দেখলেন যে না, এটার আর যেই অবস্থা সেটা আসলে আমার জন্য টেকনিক্যালি ফিজিবল কিনা ইভ্যালুয়েট করলেন। করার পর আপনার এই এখনো পর্যন্ত কিন্তু 2 এবং 3-তে সেই জায়গাতে কিন্তু এখন আপনারা প্রজেক্টের যে টিম, তারা ইন্টারনালি সমস্ত ডিসকাশনটা করছেন। আপনারা নিজেরাই ঠিক করলেন কতটা কি লাগবে, সময় লাগবে, কত টাকা লাগবে, এটা কি আসলে ফিজিবল কিনা, এটাতে আমাদের কোনো এক্সট্রা কোনো মানে গ্লিচ বা কিছু হতে পারে কিনা। তো সেই জায়গার মধ্যে থেকে ধরেন আপনার
পিএল প্রজেক্ট ম্যানেজার ও তার আইটি ডিপার্টমেন্টের যে আছে তার হেডের সাথে কথা বললো, বা যারা যারা ডেভেলপার আছে তাদের সাথে কথা বললো, কথা বলে তারা এইটাকে বের করার চেষ্টা করলো। সো প্রথমে আপনার কি কি প্রবলেমসগুলো, সেই জিনিসগুলো, চেঞ্জেসগুলো সেটাকে ঠিক করছেন, করার পর তারপরে পিয়াল যে আমার কোম্পানির এই কাজটা করছে সেই প্রজেক্ট ম্যানেজার তার কাছে বলার পর সেকেন্ড স্টেপে এবং থার্ড স্টেপে ওরা নিজেরা ইন্টারনালি ডিসাইড করবে কত সময় কত টাকা লাগলো এবং এটা আসলে টেকনিক্যালি ফিজিবল কিনা, করা আসলে সম্ভব কিনা। সো 2 এবং 3-তে একই শুধুমাত্র আমি বলে দিলাম হোয়াট ইজ মাই রিকোয়ারমেন্ট, বিকজ আমার প্রজেক্ট ম্যানেজারই হচ্ছে কাস্টমারের সাথে সম্পূর্ণ করসপন্ডেন্স তার সাথেই মোস্টলি হয়ে থাকে। নেক্সট টাইম যদি অন্য কারোর সাথে করসপন্ডেন্স হয় সেটা হচ্ছে থ্রু দ্য প্রজেক্ট ম্যানেজার, অথবা প্রজেক্ট ম্যানেজার সে যদি কাউকে অ্যাসাইন করে দেয় যে আপনি এটার জন্য যদি কোনো কিছু দরকার পড়ে ওর সাথে কথা বলেন। সো আমি যখন পিয়ালকে বলে দিলাম, পিয়াল তার নিজেরা ঠিক করলো কত টাকা দরকার, কত সময় দরকার এবং এটা টেকনিক্যালি ফিজিবল কিনা সেটাকে তারা বের করলো। করার পর করলো কি 3 দিন সময় লাগবে, $800 মতো লাগবে। এটা তারা ঠিকঠাক করে তারা দেখতো টেকনিক্যালি ফিজিবল, এবং সেখান থেকে তারা তাদের ক্ষেত্রে যে না এটাকে অ্যাপ্রুভ করা যায় আমাদের এন্ড থেকে। কাস্টমার পরে টাকা দিতে রাজি হবে কি না হবে দ্যাট ইজ এ ডিফারেন্ট কেস, বাট আমরা এগ্রি করলাম যে আমাদের এটা করতে সময় লাগবে 3 দিন আর বাজেট লাগবে হচ্ছে $800 অ্যাডিশনাল, যেটা আমরা কাস্টমারের কাছে পরবর্তীতে চার্জ করব। সো তার মানে প্রথমটাতে প্রপোজ করলাম এটা চেঞ্জ দরকার, সেকেন্ডটাতে পিয়াল তার টিমের সাথে যে সেখানে ঠিক করলো এই চেঞ্জেসটা ইনিশিয়েট করতে সময় টাকা কি লাগবে, টেকনিক্যালি ফিজিবল কিনা সেটাকে তারা দেখলো, দেখার পর তারা অ্যাপ্রুভ করার পর এরপরে এখন তারা আমার সাথে মানে আমার ইউল্যাবের সাথে তারা এখন কথাবার্তা বলবে। সো এই জায়গার ক্ষেত্রে তখন হচ্ছে তাদের মধ্যে থেকে আমাদের মধ্যে থেকে আমরা অবশ্যই চাবো যে এইটা যদি মেজর কিছু না হয়, ওই যে সবসময় যে টাকা ছাড়া করা যায় কিনা, যতদূর কম সময়ে করা সম্ভব, যতটুকু কম খরচে করা সম্ভব, এই ধরনের রিকোয়েস্ট আমাদের এন্ড থেকে সবসময় থাকে। সো সেই জায়গাতে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে কোম্পানিরা কি করে যে চ্যাটবটের ক্ষেত্রে যেটা হতে পারে যে আমি একেবারে বেসিক ভার্সনটা দিয়ে দিলাম, এরপরে আপনি যদি মাত্র দিনে 5টা বা 10টা করতে পারে, কোয়েরিজ দিতে পারবে। এরপর যদি আপনার দরকার পড়ে তাহলে টপ আপ করে আমাদের কাছ থেকে এক্সট্রা সার্ভিসের মতো নেওয়া লাগবে, অথবা আপনার সাথে $800 না হয় হয়তো $500 হতে পারে। সো এই জায়গার মধ্যে থেকে যে কোনো ব্যাপারে আপনি টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো নিয়ে আপনি হতে পারে 3 দিনের কথা বলেছে, 3 দিনের কথা এবং $800 আপনি 500-তে নামালেন, 3 দিন না বলে বলছেন কেন 3 দিন লাগবে, 1 দিনে করে দেন, 2 দিনে। সো এখানে সমস্ত এই মূলামূলিটা যেটা হবে, হওয়ার পর তারপরে আপনারা একটা এগ্রিমেন্টে টাইপের আসবেন যে হ্যাঁ ঠিক আছে 500 টাকাই হতে পারে অথবা 800 টাকাই হতে পারে, 3 দিন আমার সময় লাগবে। তার মানে প্রথম স্টেপে আমি ইউজার আমার প্রজেক্ট টিমকে যার আন্ডারে আমার প্রজেক্টটা দেওয়া আছে তাকে আমি কমিউনিকেট করলাম। সেকেন্ড এবং থার্ড স্টেপে তারা নিজেরা ডিসাইড করলো টেকনিক্যালি ফিজিবল কিনা, কত টাকা লাগবে, কত সময় লাগবে। করার পর 4 নম্বর স্টেজে এসে আমার সাথে বসে 1-to-1 ডিসকাশন অথবা আমার টিমের সাথে হলো যে কতটুকু কী হতে পারে, আমরাও কাউন্টার অফার দিলাম, দেওয়ার পর তাদের সাথে একটা ফাইনাল ডিসকাশন টাইপের বেসিক্যালি হয়ে গেল যে কত সময় এবং কত টাকা সেখানের মধ্যে থেকে আপনার লাগবে। এরপরেরটাতে স্টেজে হচ্ছে যে আমার সাথে যেহেতু চুক্তি হয়েছে, এখন ওরা কি করবে, ওরা সে জায়গার জন্য তারা আপনার নিশ্চয়ই কাজের জন্য দিয়ে দিচ্ছেন টাকা পয়সা, যেহেতু আমার সাথে চুক্তি টুক্তি হয়ে গিয়েছে। সো সেখানের মধ্যে থেকে ওরা আপনার একজন ডেভেলপারকেও ধরেন অ্যাসাইন করে দিল, দিয়ে বললো যে তুমি ওদের এই চ্যাটবোর্ডটা কাজ টাজ করে টরে দাও, কারণ টাকা পয়সা সব কিছুই হয়ে গিয়েছে। হওয়ার পর এরপরের স্টেজ যেটাতে আসবে 6 নম্বর স্টেজের মধ্যে থেকে আপনার এবং সেখানের মধ্যে থেকে জুনিয়রের এর হতে পারে জুনিয়র ডেভেলপার, সিনিয়র ডেভেলপার, যেই ডেভেলপার আছে সেই ডেভেলপার তাকে সমস্ত কাজগুলো করে টোরে ঠিকঠাক মতো করে আপনার 2 দিন 3 দিন যেই টাইমটাই বলছেন সেই টাইমের মধ্যে ডেলিভার দেবে। সো 4-এর মধ্যেই কিন্তু আমার সাথে আপনার সকল ধরনের এগ্রিমেন্ট হয়ে গিয়েছে, কত টাকা কত সময় সব কিছু। বাকিটা হচ্ছে 5 এবং 6-এ আপনার ওই ডেভেলপার কোম্পানি বা যে প্রজেক্টের পিয়াল তার লোকজন দিয়ে টিয়ে সমস্ত কাজ টাজ শেষ করে ফেলবে। এখন শেষ করে তো কাজ টাজ হয়ে গেল, আমাকে 3 দিনের মধ্যে দিয়ে দিবে, সব টপ আপ করে দিবে। এখন সেই জায়গার মধ্যে থেকে আপনার এই যে পরিবর্তনটা এসেছে এটা তো আমার ডকুমেন্ট করা লাগবে, নাহলে পরবর্তীতে যখন আপনি আমাকে 100 দিনের মধ্যে বা
আপনার প্রজেক্টটা দেওয়ার কথা, সেখানে যখন আপনি ডিলে করবেন তখন তো আমার কোনো সাপোর্টিং ডকুমেন্ট নাই, যেটাতে আমার এক্সট্রা 3 দিন লেগেছিল সেটাকে সাপোর্ট করার জন্য। সো আমি আমার নিজের সেফগার্ডের জন্য এটাকে রেখে দিব, এবং ওইটার জন্যই আমার পরবর্তীতে একটা ডকুমেন্ট আমার তৈরি করা লাগবে। এবং এটার সাথে সাথে ওই যে আমার একটা স্কেডিউল আছেন, 100 দিনের স্কেডিউলটা ছিল, ওই 100 দিনের স্কেডিউলটার মধ্যে আমার এইটাকে অ্যাড করে দেওয়া লাগবে, যে আমার 3 দিন বা 2 দিন অতিরিক্ত যে সময়টা লেগেছে, যেটা তো আপনার সাথে আমি অলরেডি এগ্রিমেন্টে বা অ্যাপ্রুভ করে ফেলেছি, সেটাকে আমার আমার টোটাল স্কেডিউলের মধ্যে, টোটাল ডিউরেশনের মধ্যে অ্যাড করে দিতে হবে। এবং অ্যাড তো করে দিয়েছেন, দেওয়ার পর টাকাটাকে সফটপ করেছেন, এবং এইখানের মধ্যে থেকে আপনার পরবর্তীতে আমাদের যেন যেরকম রিস্কের ক্ষেত্রে রেজিস্টার একটা লগ তৈরি করেছি, এইখানের মধ্যে থেকেও আমার একটা লগ তৈরি করতে হবে, যে কি পরিবর্তন রিকোয়েস্ট করেছিল, কত টাকা এগ্রিমেন্ট হয়েছে, এই সকল জিনিসপত্র। তার মানে 7 নম্বর স্টেজে শুধুমাত্র আপনার এক্সেল শিটে বা আপনার গ্যান চার্ট বা যেই প্ল্যানিংটা করছেন সেইখানে আপনার পরিবর্তনটা আসছে শুধু 7 নম্বরে। আর 8 নম্বরে আপনার টোটাল একটা আলাদা সেট অফ ডকুমেন্ট তৈরি করছেন, সেটা প্রজেক্ট শুরু হওয়া থেকে শুরু করে শেষ পর্যন্ত, যে আপনার কি কি চেঞ্জেস আসা চেয়েছিল, এইটার প্রতিটা একটা একটা করে আলাদা পেজে যেরকম রাখছেন, সেরকম ভেবে আপনি এরকম একটা ডকুমেন্ট তৈরি করছেন। সেটাকে আমরাও রিস্কের ক্ষেত্রে যেরকম বলি রিস্ক রেজিস্টার, এইখানে ওইটাকে বলি চেঞ্জ রেজিস্টার ডকুমেন্ট। তার মানে যে কোনো পরিবর্তন এখানে রেজিস্টার বা লিপিবদ্ধ করে রাখছেন। সো এইটার মধ্যে থেকে চেঞ্জেস আসবে, সেখানের মধ্যে থেকে বোথ দ্য পার্টিজের মধ্যে তারা আপনি যেই চেঞ্জ রিকোয়েস্টটা করবেন তারা ইভ্যালুয়েট করবে, তারা প্রপোজ করবে, আপনি নেগোশিয়েট করবেন, করার পর তারপরে তারা ইনিশিয়েট করবে, এবং এর জন্য যে কোম্পানি প্রজেক্টটা করছে তারও ক্ষেত্রে ডকুমেন্টেশনটা মেনটেন করবে। কারণ দুটো হতে পারে, একটা হচ্ছে পারে এক্সট্রা কস্ট অ্যান্ড টাইমের জন্য, আর হঠাৎ যদি আমি বলি আমি তো আপনার কাছ থেকে এই চেঞ্জেসটা চাই নাই, আপনি নিজে থেকে করেছেন, তখন তো আমি বিপদে পড়ে যাব। এই জন্য কোম্পানিরা সবসময় এরকম একটা ডকুমেন্ট মেনটেন করে থাকে, সেখানের মধ্যে থেকে চেঞ্জ রিকোয়েস্টটাকে করার জন্য কিছু কিছু কোম্পানির কাছে এইটা একটু আরও ডিটেইল হয়, আরও ছোট টাইপের হয়। এখানের মধ্যে থেকে প্রজেক্টের নাম থাকে, এখানে দেখবেন রিকোয়েস্ট নাম্বার 12 দিয়েছে, তার মানে এই প্রজেক্টে তারা এর আগে 11 বার চেঞ্জ রিকোয়েস্টটা করেছে। সো আপনি রিকোয়েস্ট নাম্বার কতটুকু, তারপরে রিকোয়েস্টটা কে করেছেন সেই জায়গার নাম মেনশন করতে হবে, প্রজেক্টের স্পন্সর, হ্যান ত্যান, ডেট কবে হয়েছে, এই সকল জিনিসপত্র, আপনাকে কি কি রিকোয়েস্ট করেছেন, কেন করেছেন, সব জিনিসগুলোকে আপনার এই যে ইম্প্যাক্টেড এরিয়াস অফ ইম্প্যাক্ট, প্রপোজ চেঞ্জ, স্কোপ এবং কস্ট, এই দুটোই আপনার বাড়ছে। টাইম বাড়ছে না, কিন্তু খরচটা আর রিকোয়ারমেন্টটাকে বাড়ছে। ডিসপোজিশনে অ্যাপ্রুভ অ্যাজ অ্যামেন্ডেড এরকম দেওয়া আছে। ইভেন আপনি ডিসঅ্যাপ্রুভও করতে পারেন যদি মনে করেন টেকনিক্যালি ফিজিবল না, প্রায়োরিটির ক্ষেত্রে এমার্জেন্সি করতে হবে না, সেরকম দেওয়া আছে। সো লাস্টে সাইন অফ করছেন আপনারা যেই রিকোয়েস্টটা করেছেন, প্রজেক্ট ম্যানেজার, প্রজেক্ট স্পন্সর, এবং সেখানের মধ্যে থেকে প্রজেক্ট কাস্টমার যিনি আছেন উনিও হোমলি, এদের সবার সিগনেচারটা আপনার করা আছে। সো পরবর্তীতে যেন আপনি কোনো বিপদে বেসিক্যালি না পড়েন, যে এই চেঞ্জ রিকোয়েস্টটা কোত্থেকে এসেছিল, সেটার জন্য এই ডকুমেন্টেশনটাকে মেনটেন করা হয়। এটাকে আমরা চেঞ্জ রিকোয়েস্ট ফর্ম বলে থাকি, যেটার একেবারে এই যে 1 নম্বর স্টেপে চেঞ্জটাকে যে প্রপোজ করা হয়েছে, এই 1 নম্বর স্টেপে যখন হয় তখন আপনারা এই চেঞ্জ রিকোয়েস্টটা দিয়ে দেন, এবং এরপরে পরবর্তীটা আসলে আপনার 800 টাকা, ডলার, 3 দিন, হ্যান ত্যান, পরবর্তীতে উইথ টাইমে ওইটা যখন আপনারা লিখতে থাকেন, এবং এইগুলোও আসলে এর সাথেও আরেকটা আপনার আর কিছু ডকুমেন্টস থাকবে, আপনার টাকাগুলো কোন কোন ক্ষেত্রে লাগছে এইটার সাথে এরকম আপনারা অ্যানেক্সার বা আপনার এরকম একটা ছোট্ট ফাইলের হিসাবে এটার সাথে দিয়ে দেন। ওই যে আপনারা রিস্ক রেজিস্টারের কথা বলেছিলাম, সকল রিস্কগুলোকে রাখতে হয়, এইখানেও সেম জিনিসপত্র রাখবেন, যে আপনার একটা সেখানের মধ্যে থেকে চেঞ্জ রিকোয়েস্টের কি কি করা হয়েছে সকল জিনিসগুলো। এর আগে দেখেছিলেন এখানে 12টা চেঞ্জেস আছে, এইখানের মধ্যে থেকেও আপনার সকল চেঞ্জেসগুলো এখানে সিরিয়াল ওয়াইজে 60 পর্যন্ত দেওয়া আছে। এরকম টাইপের আপনার যতগুলো চেঞ্জেস আসবে লগ বুকের মতো সবগুলোকে করা হবেন, এবং তার সাথে সাথে রেফারেন্স ডকুমেন্ট, ওই যে চেঞ্জ রিকোয়েস্ট ফর্ম সেটার একটা রেফারেন্স নাম্বার আছে,
তার সাথে আপনার একটা ডিটেল কি কি চেঞ্জেস চেয়েছেন, চেঞ্জেসগুলো কি কিভাবে ইম্প্যাক্ট হতে পারে, চেঞ্জেসের ড্রয়িং নিয়ে চেঞ্জ আনতে পারে, হতে পারে ম্যাটেরিয়ালে চেঞ্জেস আনতে পারে, সেই ম্যাটেরিয়ালের ছবি, ডিজাইন, এই সব কিছু ওই চেঞ্জ রিকোয়েস্টের সাথে অ্যাটাচ করা থাকবে। এবং অ্যাটাচ করা থাকলে সেখানের মধ্যে থেকে ডকুমেন্টটা হবে আমি অ্যাজ এ কাস্টমার হিসেবে কী চেয়েছি, আপনি তখন ডকুমেন্ট প্রোভাইড করবেন, আপনি এটার জন্য কতটুকু চার্জ করতে চাচ্ছেন, এই সকল জিনিসগুলো ফাইলিং করে করে 1 2 3 করে পুরোটা ওই আপনার চেঞ্জ রিকোয়েস্ট ফর্মের এর সাথে থাকবে। বিকজ চেঞ্জ রিকোয়েস্ট ফর্মটাই আপনার ওটার ভিত্তিতেই তো বাকি সব জিনিসগুলো আসলে ইনিশিয়েট করা হচ্ছে, ওর সাথে একটার পর একটা ফাইলিং করা থাকবে। তো এইটা আপনার বেসিক্যালি মেনটেন করতে হয়, কারণ আপনার কি কি চেঞ্জেস আসছে বা হতে পারে বা হয়েছে সেটা নিজের সেফগার্ডের জন্য বা নিজের সেফটির জন্য আপনাকে মেনটেন বা মেনশন করতে হচ্ছে। সো রিস্কের যেরকম লকটা আছে এইটাকেও একটু মেনটেন করবেন, সো দ্যাট এনি সর্ট অফ চেঞ্জেস দ্যাট ডু নট গোজ আপনার আননোটিসড অথবা ধরেন উইদাউট রেকর্ড যেন না হতে পারে। সো এটা একটু খেয়াল করে রাখতে হবে। এখন আমাদের আর বিভিন্ন জায়গা থেকে আমরা একটু ছোট ছোট করে নেওয়ার চেষ্টা করছি। আমাদের প্রজেক্ট যেহেতু বলা হচ্ছিল যে আমার যদি রিসোর্স কনস্ট্রেইন থাকে, টাকা যদি কম থাকে, দেন মেজরিটি কাজ চলে আসে হচ্ছে প্রজেক্ট ম্যানেজারের উপরে। ওই ম্যানেজারটা বেসিক্যালি বেটার প্ল্যানিং করেন, বেটার কোঅর্ডিনেশন করেন, বেটার কমিউনিকেশন করেন, রাইট পিপলগুলোকে রাইট প্লেসে অ্যাসাইন করেন, আপনি সেই ক্ষেত্রে স্ল্যাক যে ভ্যালুসগুলো আছে সেগুলোর প্রপার ইউজ করেন। এইভাবে করে করে টিমটাকে যেন আগের থেকে তার এফিসিয়েন্সি বাড়ে, কারণ তার কাছে এক্সট্রা কোনো পয়সা নাই, কোনো কিছু বা রিসোর্স নাই যেটাকে আসলে ফ্রি করে সে কাজ করতে পারবে। তাহলে তার বেসিক্যালি কি করতে হচ্ছে, তার করতে হচ্ছে যে এক্সিস্টিং রিসোর্সেস বা ম্যান অ্যান্ড মেশিন যেটা আছে সেগুলোকে ইউজ করতে হচ্ছে। তো ওই প্রজেক্ট ম্যানেজারের কিছু কিছু রোলটা থাকে, সেই জিনিসগুলোকে আমরা একটু দেখার চেষ্টা করব। সো প্রজেক্ট ম্যানেজারের কথা বলেন, অলওয়েজ বলা হয় যে সে আসলে যে শিপটা বা প্রজেক্টটাকে চালাচ্ছেন সেটার ক্যাপ্টেন, এবং তার আসলে অনেকগুলো রোল থাকে। এখন একটা জিনিস ক্লিয়ারলি রাখতে হয় যে একটা প্রজেক্ট ম্যানেজার সবসময় যেই প্রজেক্টটা হচ্ছে সেই প্রজেক্টের এরিয়া অফ এক্সপার্টিজ তার যে একেবারে টপ লেভেলের থাকবে নট নেসেসারিলি। সেই ক্ষেত্রে প্রজেক্ট ম্যানেজার হয়তো সেই এরিয়ার আর ফিল্ডে তার ফুল এক্সপার্টিস নাও থাকতে পারে। তার জন্য সে কী করে, বিভিন্ন এরিয়া থেকে মার্কেটিংয়ের লোককে একজনকে নেয়, তারপরে ফাইন্যান্সের নেয়, যেই এরিয়ার প্রজেক্ট তার টিমের বিভিন্ন ধরনের এক্সপার্টিস বা এক্সপার্ট নিয়ে তারা কাজ করে। সো সেই ক্ষেত্রেই তার প্রজেক্ট ম্যানেজারই কাজ, যদিও সব কিছু লেখা থাকে গোলস হ্যান ত্যান এগুলোকে ঠিক করা, বাট প্রজেক্ট ম্যানেজার একা আসলে এগুলো পুরোটাই করতে পারে না। অলওয়েজ তার দরকার পড়ে হচ্ছে তার পিছে যে ফ্লিটটা আছে সেই ফ্লিটের মানুষগুলোকে দরকার। তার যদি 60 জন প্রজেক্ট মেম্বার হয়ে থাকে বা টিম মেম্বার হয়ে থাকে, তার এতজনকে প্রথম অবস্থায় দরকার পড়ে না, তার মাত্র প্রতিটা ডিভিশনের এক একজন হেডকে দরকার, তাকে নিয়ে বসে এগুলোকে কাজ করে ফেলে। প্রজেক্ট ম্যানেজারের একটু বেটার বা আপার হ্যান্ড থাকে, কারণ কাস্টমারের সাথে সেই প্রজেক্ট ম্যানেজারই আসলে মূলত প্রাথমিক বা মিড টার্মের সমস্ত কনভারসেশনগুলো সেই করে থাকে। সো কাস্টমারের রিকোয়ারমেন্ট যেটা আছে সেটা প্রজেক্ট ম্যানেজার আসলে সবচেয়ে ভালো বুঝতে পারে। কারণ ওই যে আমরা শুনেছেন হয়তো যে আমাদের ওই হাদিসগুলো তাবে তাবিন, একজনের থেকে আরেকজন শোনার পর অনেক কিছু ভুলে যায়, অনেক কিছু মানে অথেন্টিক থাকে না। বাট প্রজেক্ট ম্যানেজার ইজ দ্য ফার্স্ট পার্সন যে কাস্টমারের কাছে ফার্স্ট হ্যান্ড রিকোয়ারমেন্টটা তার কাছ থেকেই শুনতে পারে। তো এই কারণে প্রজেক্ট ম্যানেজারের কাস্টমারের সেই রিকোয়ারমেন্টটা খুব ভালোভাবে বোঝার ক্যাপাসিটি তার আছে। তার আর বেসিক্যালি প্রজেক্ট চালাতে গেলে তার সেক্ষেত্রে পিপলটাকে আপনার ম্যানেজ করতে হয়, কারণ প্রজেক্ট তো একা করা সম্ভব না, অনেক মানুষগুলোকে লাগে। রিস্ক ইভেন্ট যেগুলোকে আছেন সেগুলোকে বেটার ম্যানেজ করতে হয়। ইভেন এক্সপেকটেশন থাকে অনেকের, সেগুলোকেও আসলে ম্যাচ করতে হয়। এক্সপেকটেশনস হতে পারে যেই ক্লায়েন্ট প্রজেক্টটা দিয়েছে তার একটা থাকে, বিভিন্ন স্টেক হোল্ডারদের থাকে, টিম মেম্বারদের থাকে, সবার এক্সপেকটেশনসগুলো আছে, সেগুলোকে আসলে ম্যাচ করতে হয়। তো প্রজেক্ট ম্যানেজারের যদি ওই কাজের কথা বলেন, আসলে মানে অনেক পরিমাণে কাজ থাকে, লেখা থাকে অনেক কিছুই, বাট সব জিনিসগুলো আসলে উনি একা করেন না, বিকজ ওনার একটা বিশাল ফ্লিট আছে, সেই ফ্লিটকে দিয়ে সবাইকে কাজ করায় ফেলেন। কারণ এই প্রজেক্টটা আসলে যতই বলেন একা করা আসলে কখনোই সম্ভব হয় না। সো এই জন্য প্রজেক্টের ক্ষেত্রে আপনার একটা বিশাল পরিমাণ ফ্লিট আপনার দরকার পড়ে। প্রথমেই আপনার
মেইন মানুষগুলো আছেন তাদেরকে নেন, আস্তে আস্তে আপনার ওই টিমটাকে সাইজটাকে আরেকটু বাড়াতে থাকেন, ওভাবে করে করেই আপনার প্রজেক্টের সব কিছুতে আসে। তো আমাদের যে প্রজেক্টের টাইমটাকে স্কুইজ করার কথা বলছি বা ক্র্যাশ করার কথা বলছি বা স্কোপটাকে আরেকটু মিনিমাইজ করার কথা বলছি, যেখানে আমার রিসোর্সেস নাই, সেই জায়গাতে প্রজেক্ট ম্যানেজারের স্কিলসের উপর আপনার অনেকাংশে নির্ভর করতে হয়। এই জন্য তার স্কিলসগুলোকে যদি আইডেন্টিফাই করতে হয়, তার মধ্যে থেকে 5টা স্কিলসের দিকে সবাই হাই, যত প্রজেক্ট ম্যানেজারের কথা বলেন, রিসার্চের কথা বলেন, তারা আসলে ফোকাস করার চেষ্টা করে। লিডারশিপের কথা বলেন, আসলে আমরা সবাই অর্ডার ফলো করতে পারি, বাট আ ফিউ ক্যান অ্যাকচুয়ালি লিড। তো সেই ক্ষেত্রে অনেকের দেখবেন আমার আর পার্সোনাল এক্সপিরিয়েন্সে, আমি একজনের নাম আসলে ডিসক্লোজ করতে চাই না, অসম্ভব ভালো কাজ করতে পারে, অর্ডার ফলো করতে পারে, বাট যখন তাকে লিড করতে দেওয়া হয়েছে, আনফর্চুনেটলি হি লিটারালি মানে হরেবলি ফেইল্ড, বিকজ তার জন্য আসলে কাজ মানে অর্ডার ফলো করাটা অনেক বেটার। এই জন্য অনেকে দেখবেন আপনারা প্রেজেন্টেশনের ক্ষেত্রে আপনারা ওই লিডিং বা টিম লিড হতে চান না, ইউ আর বেটার অফ ফলোয়িং রাদার দ্যান লিডিং। এই জন্য ও যা যা ইনস্ট্রাকশন দেয় চোখ বন্ধ করে ওইটাকে আসলে মেনে নেয়। তো প্রজেক্ট ম্যানেজারের ক্ষেত্রে আসলে দরকার পড়ে যে আসলে যে মোটিভেট করা। প্রজেক্টে কাজ করতে করতে সামটাইমস ইউ ফেইল, বিকজ এভরিডে ইজ নট এ সানডে, এভরিডে ইউ ইজ নট গোয়িং টু উইন, সামটাইমস মিসহ্যাপ হ্যাপেন্স। সেই ক্ষেত্রে কাজ করতে গেলে মোটিভেটেড হয়ে মোটিভেট করা লাগে, তাদেরকে প্রপারলি গাইড করা লাগে, সো দ্যাট অন টাইমে এবং বাজেটে এবং যে স্কোপগুলো আছেন সেই জিনিসগুলো যেন ঠিকঠাক মতো করতে পারে। অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি যে আমি যেই প্রোগ্রাম মানে অফিসে আছি এবং আরও অনেক ক্ষেত্রে দেখেছি যে মেজরিটি কারণে যে সবাই ফেইল করে, যে আপ টু দ্য মার্কে কাজ করতে পারে না, বিকজ আপনি তাকে প্রপারলি রিকোয়ারমেন্ট কি, তাকে প্রপারলি গাইড করা, তাকে ডাইরেকশনস দেওয়া ঠিক মতো দিতে পারেন না। এবং এই জন্য মানে একটা মজার অদ্ভুত জিনিসপত্র আছে যে প্রেজেন্টেশনে অনেকে দেখা যাচ্ছে যে কোনো অ্যাসাইনমেন্টে আপনারা অনেকে লিডিং পজিশন নিতে চান না। কেন চান না? কারণ আপনাকে আরেকজন মানুষকে বুঝিয়ে দিতে হবে যে তার কোন পোর্শন কাজটা করতে হবে, এবং শুধু বুঝালে হবে না, ঠিকঠাক মতো বুঝাতে হবে। তো সেইটা অনেকে আসলে পারে না। এই জন্য অনেকে কি করে যে তারা ইন্ডিভিজুয়ালি অ্যাসাইনমেন্টটা করতে চায়। যেমন আপনার আর একটা ক্লাসরুমের একটা মজার কথা বলি, একটা ক্লাসরুমে একটা রিসার্চ করা হয়েছিল যে কারা, হাউ মেনি পিপল ইউ ওয়ান্ট টু ওয়ার্ক ইন এ গ্রুপ, হাউ মেনি পিপল ইউ ওয়ান্ট টু ওয়ার্ক ইন মানে ইন্ডিভিজুয়ালি, অল অ্যালোন। হাত তুলে দেখা গিয়েছে যে সেখানের মধ্যে থেকে আমরা সবাই কি মনে করি, গ্রুপ ওয়ার্ক করাটা অনেক সহজ, বিকজ গ্রুপে কাজ ভাগ করে দিলেন, সবাই কাজ জমা টমা দিয়ে করে ফেললো, তার মানে গ্রুপ ওয়ার্কে প্যারা কম, ইন্ডিভিজুয়ালি প্যারা বেশি। বাট আনফর্চুনেটলি ওর সবাইকে সারপ্রাইজিংলি মেজরিটি রেজড হ্যান্ড যে তারা ইন্ডিভিজুয়ালি কাজ করতে পছন্দ করে। তখন ওই ক্লাসের রেসপন্সটা নিয়ে দে ডিড অ্যানাদার রিসার্চ যে কেন। এবার ওরা, আপনার এর আগেরটা ছিল হচ্ছে ইয়েস নো দিয়ে, এইবার ওরা ইন্টারভিউ নিয়েছে। ইন্টারভিউ নেওয়ার পর তারা দেখেছে যে ওরা মনে করে দ্য ওয়ান অফ দ্য মেজর ব্যারিয়ার যে আমার একজনকে কাজটা বুঝিয়ে দিতে হবে যে কি তোমার কাছ থেকে চাওয়া হয়েছে, রেগুলারলি তোমার কাছ থেকে ফিডব্যাক নিতে হবে, আবার কাজগুলো যখন করে দিবে সেগুলোকে কম্পাইল করা লাগবে। সো এই এত ঝামেলার থেকে ইটস বেটার অফ দ্যাট আই ডু মাই ওয়ার্ক অ্যালোন, আমি জানি কি কাজ করতে হবে, আমার মতো করে কাজ করে ফেলবো। সো ওই আপনার ডেলিগেশন করে দেওয়া এবং ফলো আপ করা, এই জিনিসগুলোর বাড়তি হ্যাসেলের কারণেই কেউ আসলে গ্রুপ অ্যাসাইনমেন্ট করতে চায় না, সবাই দেখা যাচ্ছে যে ইন্ডিভিজুয়াল অ্যাসাইনমেন্ট করতে চায়। তো আমাদের এখানের মধ্যে ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রজেক্টে যারা প্রজেক্ট লিড থাকে তাদের অনেকের ক্ষেত্রে গুছিয়ে কথা বলাটা, আসলে কাজটাকে বুঝিয়ে দেওয়া, এইটা আসলে অনেক ক্ষেত্রে ঝামেলা হয়ে যায়। এই কারণে আপনার ওই আউটকামটাও যেটা আসে সেটাও আসলে স্যাটিসফ্যাক্টরিটা আসে না। কমিউনিকেশনটা আসলেই স্যার ভেরি ইম্পর্ট্যান্ট। ওই যে একটা ভিডিওতে দেখছিলাম, আপনি কোনটা দরকার, ভিডিও রেকর্ডিংয়ে ভালো ভিডিও নাকি ভালো অডিও? ভিডিওটা একটু যদি ব্লারি হয় তাহলে মানুষ কোনো মতে বুঝতে পারে, বাট অডিওটা যদি শুনতে না পায় সেই ক্ষেত্রে দেন ইন দ্যাট কেস সে কিন্তু আপনার সাথে কমিউনিকেট করতে পারছে না। সো কমিউনিকেশনটা আসলে খুবই দরকার। কমিউনিকেশনটা দরকার হচ্ছে আপনার ক্লায়েন্টের কি রিকোয়ারমেন্ট সেটা জানার জন্য, আপনার বিভিন্ন স্টেক হোল্ডারদের কাছ থেকে জানবেন এবং সেই জিনিসগুলো জেনে আপনার প্রজেক্টের টিম যেটা আছেন টিমের কাছে রিলে করবেন। সো ওই
project manager works as a bridge between the clients, stakeholders and the project team. So এই কমিউনিকেশনসটা অ্যাবাউট মানুষের এক্সপেকটেশনস, কমিউনিকেশনস অ্যাবাউট হোয়াট হ্যাজ টু বি ডান, কবে কি, এইটার জন্য তার কমিউনিকেশন স্কিলসটা আসলে দরকার। বাট এখন যদি বলেন যে আপনি শুধু প্রজেক্ট ম্যানেজারের দরকার, না, আপনার আমার সবার কমিউনিকেশন স্কিলসটা দরকার, এবং উইচ ইজ মানে ওয়ান অফ দ্য টপ, যদি বলেন টপ 5 স্কিলসের মধ্যে একটা। গুছিয়ে কথা বলাটাও কিন্তু আসলে মানে ইটস ইউ আর জাস্ট অ্যাকচুয়ালি টেলিং এ স্টোরি। ওই গল্পটাই সুন্দরভাবে মানে গুছিয়ে বলা, এটা আসলে আমরা বলতে পারি না। আমাদের এখনকার অভ্যাস দেখবেন, ওই যে ছোট ছোট মেসেজ টেক্সট করতে করতে এখন আমরা আর পুরো লাইনটাই বলি না, আমরা হাফ বলি, এই চলে আয়, কই যাব, ফুচকা, মানে এরকম করে করে এখন বাচ্চাদের ক্ষেত্রে, জেনজির ক্ষেত্রে আরও বেশি দেখা যাচ্ছে। বিকজ এরা যেই পরিমাণের স্মার্টফোনগুলোকে ইউজ করে, শর্ট ফর্ম অফ ওয়ার্ড ইউজ করে, টেক্সটগুলোকে ইউজ করছে, এখন কমিউনিকেশন হ্যাজ বিকাম এক্সট্রিমলি ডিফিকাল্ট। মানে যা চোখে দেখায় দেখতে পারবেন তার থেকে বেশিটা হচ্ছে ওই যে প্রফেসর এক্সাভিয়ার এক্সম্যানের মতো বুঝে নিতে হবে। তো এই কমিউনিকেশনসটাও ওরা বলেছে দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবং অর্গানাইজিংয়ের কথাটা বলা হচ্ছে যে ওই যে কাজগুলো, প্রেজেন্টেশনের কথাটা বলেছিলাম, কাজগুলো সবাইকে ভেঙে ভেঙে আগে আপনি নিজের বুঝতে হবে কী কাজ চাওয়া হয়েছে, এরপরে ভেঙে ভেঙে সবার কাছে দিবেন, সবার কাছে দিয়ে এবং তাদের সবাইকে নিশ্চয়ই একটা ডেডলাইন দিচ্ছেন যে আগামী 5 দিনের মধ্যে দাও। আপনি নিজেও জানেন যে আগামী 5 দিনের মধ্যে এটা দেওয়া সম্ভবই না। এটা করতে গেলে কি হবে, কাজের কোয়ালিটি কম্প্রোমাইজ হয়ে যাবে। আপনার সেক্ষেত্রে অনেকগুলো কাজগুলোর একেবারে ভেরি লো কোয়ালিটিতে এন্ড অফ দ্য ডে প্রজেক্ট হয়তো কমপ্লিটই হবে না। সো প্রোভাইড এ রিয়েলিস্টিক টাইম লাইন দিবেন, যেটা আমাদের বাংলাদেশে মার্কেটিংয়ে, সেলসে কোনোদিন দেয় না। ওই ম্যানেজারও জানে যে এতগুলো পার ডেতে বিক্রি করা, পার উইকে এই টার্গেট অ্যাচিভ করা সম্ভব না। জাস্ট টু পুট ইউ আন্ডার প্রেশার, যেন আপনাকে 24 ঘন্টা কাজ করাতে পারে, ইভেন যতক্ষণ ঘুমাবেন ততক্ষণও আপনি যেন চিন্তা টিন্তা করবেন। সেই জন্য আসলে দে গিভ ইউ আনরিয়েলিস্টিক টাইম লাইন। ওই যে আমরা সবাই বলে, আমি জানি না আপনার ক্ষেত্রে হয় কিনা, আমার নামাজের পড়তে গেলে সবচেয়ে সুন্দর টাকার হিসাব মিলে, কার কাছে আচ্ছা কি আমার কাছে পাবে, ওইটা কি করবেন, এটা হচ্ছে নামাজের সব চমৎকার টাকার হিসাব আপনার মিলে। সো এদেরকেও দেখা যাচ্ছে ওই যে ডেডলাইনটা আপনাকে দেওয়া হয়, ডেডলাইনটা আসলে কোনোভাবেই ফুলফিল করা সম্ভব হয় না। এই কারণেই আপনার তারা যখন ঘুমায়ও থাকে তখনও দেখা যাচ্ছে ঘুমের মধ্যে নাইটমেয়ার দেখে বেড়ায় যে ডেডলাইন ম্যাচ করতে পারছে না। সো প্রজেক্ট ম্যানেজারের ক্ষেত্রে ওই যে অর্গানাইজিং ক্যাপাসিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে কাজগুলোকে ছোট ছোট সেগমেন্টে সবার মাঝখানে ভাগ করে দিয়ে তাদেরকে ফিডব্যাক দেওয়া, তাদেরকে ডেলিগেট করা, ফলো আপ করা, এই জিনিসগুলোকে দরকার। এবং ম্যানেজারের ওয়ান অফ দ্য আদার রেসপন্সিবিলিটি রাইট পিপলকে রাইট প্লেসে আসলে অ্যাসাইন করা, যেটা আমাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আপনার হয় না। সো প্রজেক্ট ম্যানেজারের ওই পার্টটা, যে কাজ গুছিয়ে দিয়েছি এবং কাজগুলোকে আপনি ঠিকঠাক মতো করে করছো কিনা দেখবেন, কী কী ধরনের রিস্ক আসতে পারে যেটাতে আপনার আউটকাম অ্যাচিভ করতে ঝামেলা হতে পারে, সেগুলোকে আইডেন্টিফাই করা। এখানে যদিও বলা হয়েছে, বাট স্যার প্রজেক্ট ম্যানেজার একা করে না, এখানের মধ্যে থেকে অনেক জিনিসপত্র আমাদের টেক্সট বুকে দেওয়া হয়, যেটা বলা হয় যে সকল দায়িত্বই শুধু আপনার, বাট সকল দায়িত্ব শুধুমাত্র আপনার আসলে হয় না। সংসার সুখী করার জন্য শুধুই হাজব্যান্ডের দায়িত্ব হয় না, ওয়াইফের দায়িত্ব থাকে, শুধুই ওয়াইফের দায়িত্ব থাকে না, হাজব্যান্ডেরও থাকে। ইটস এ জয়েন্ট অ্যান্ড দিয়ে সেমভাবেও প্রজেক্ট ম্যানেজারের শুধুই মাত্রই ম্যানেজিং রিস্ক এভরিথিং রিসোর্স প্রোঅ্যাক্টিভলি, নট নেসেসারিলি, বিকজ ইটস নট এ ওয়ান ম্যান শো। ইউ ওয়ার্ক উইথ এ টিম, দ্যাটস ওয়াই ইউ হ্যাভ হায়ার্ড এক্সপার্টস ফ্রম রেসপেক্টিভ ফিল্ডস, এবং তারা ওই কাজগুলো করে থাকে। তো যেই জিনিসগুলো আরেকটু মানে ইমোশনালি টাচ করার কথা ক্ষেত্রে বলেন, প্রজেক্ট ম্যানেজারটা ওই টাইপের, আপনার সাথে কাজ করছে, আপনাকে দিয়ে কাজ করাচ্ছে, আপনি মেন্টালি ডাউন কিনা সেই জিনিসটাকে আপনাকে বুঝতে হবে। এখন সবাই ইমোশনাল ইন্টেলিজেন্স, এমপ্যাথির কথা বলতে বলতে গলায় ফেনা তুলে ফেলে, যে আপনাকে ইউ হ্যাভ টু পুট ইউর সেলফ ইন সামওয়ান এলসের শুজ, আরেকজনের জুতায় মধ্যে নিজেকে বসায় বুঝতে হবে যে ওনার কি দুঃখ কষ্ট চাচ্ছে। বিকজ ওই যে এখন বলা হয় মানবিক আপনাকে হতে হবে। সো এই মানবিক হতে গেলেই দ্যাট ইজ ওয়ান অফ ইউর কোয়ালিটিস, যে আপনি যদি আপনার যারা যারা আছেন, যেমন মার্কেটিংয়ে আমরা বলি কোনো কাস্টমার কমপ্লেন করতে আসলে ইউ হ্যাভ টু লেট হিম অর হার কমপ্লেন আনইন্টারাপ্টেড। এই জন্য বলা হয় কমিউনিকেশন স্টার্টস ফ্রম লিসনিং। তার সাথে কথা শোনার মাধ্যমে আপনার সাথে তার কমিউনিকেশন ব্রিজটা তৈরি হয়। এই জন্য আপনারও অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার হিসাবে কাজ করতে গেলে, টপে উঠতে গেলে, ইউ হ্যাভ টু ফিল ফর ইউর স্টাফ, যে তাদের কোথায় কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে, কি হচ্ছে, কেন হচ্ছে, সো ফোর্থ।
আপনাকে ওই কাউন্সিলর হিসাবে কথাবার্তা বলতে হবে। এবং কনফ্লিক্ট তো স্যার হবেই, প্রজেক্ট ম্যানেজমেন্টে কনফ্লিক্ট হবে না এমন কোনো কিছু মানে এমন একটা প্রজেক্ট পাবেন না। সব সময় এই ভেন্ডরের সাথে হান্ড্রেড অফ সাপ্লায়ার্স নিয়ে আপনি কাজ করেন, এর ডেডলাইন থাকে, সবার এক্সপেকটেশনস প্রজেক্টে একরকম থাকে না। অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার ইভেন ভেন্ডরের কথা বাদ দেন, আপনার সাথে আপনার টিম মেম্বারেরই আপনার পার্সপেক্টিভে ডিফারেন্স থাকে। বিকজ অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আপনি চাবেন এই প্রজেক্টটা ঠিকঠাক মতো করলে আপনার একটা নেম অ্যান্ড ফেম হবে। সো ইটস গোয়িং টু বি আপনার অ্যাকমপ্লিশমেন্টের জন্য, আপনার ক্রাউনের জন্য এটা আসলে হেল্প করবে। অন দ্য আদার হ্যান্ড আপনার প্রজেক্টের টিম মেম্বার যারা আছেন ওরা ভাবে কোনো মতে করে দিলেই হচ্ছে। আপনার কন্ট্রাক্টর বা ভেন্ডর যেটাই বলছেন সে বলছে কোনো মতে পেইন্ট করে দিতে পারলেই হলো। সো আমাদের এক ইয়ের মধ্যে থেকে ছিল আমাদের একটা বাসাতে, সো ওটা আমরা মানে যাওয়া হয় না অনেক দূরে বলে, তো ওইখানে পেইন্ট করতে বলা হয়েছিল একজনকে। সো ওনার মতো এত ভদ্রলোক জীবনে কখনো দেখিনি। সো এটা ছিল হচ্ছে ফুল ফার্নিশ বাসা, ওইটা ফরেনাররা থাকে। তো যেসব জায়গাতে আলমারি টালমারি রাখা আছে সে কি করেছে যে পেইন্টের একটা কোট দিয়ে চলে গেছে ওই আলমারির জায়গায়, এটার জায়গাতে হ্যান ত্যান করে ওই জায়গাতে সে আপনার কোনো মানে একটা কোট দিয়ে চলে গেছে, অন্য কিছু করে নাই। পরে যে কোনো কারণেই তার কাজের কোয়ালিটি নিয়ে যখন একটু মানে বাকি সবগুলো নিয়ে একটু আমাদের ডাউট হলো, তখন আর ওর সাথে আরেকজন ইনভলভ ছিল আমাদেরই একটা কেয়ারটেকার, তখন সে বলল যে ভাইয়া ভাই স্যার এই করছে। তো তা আমি ওকে বললাম যে তুমি এই বাসাতে থাকো, তুমি এই কেয়ারটেকার, তো তোমার এখানের মধ্যে থেকে ওরা কমপ্লেন করলে, তো বলে আমি তো বুঝতে পারি নাই। সো ওর কাজ হচ্ছে কোনো মতে এটা করে দিয়ে গেলেই হলো, বাট আমার এক্সপেকটেশন ইজ এটা আমি পরে ভাড়া টাড়া দিব তো হ্যান ত্যান, তো আমার রিওয়ার্ক করতে হয়েছে, অনেক পয়সা এক্সট্রা খরচ হয়েছে। সো প্রজেক্টের ক্ষেত্রে প্রতিটা জায়গাতে ইচ অ্যান্ড এভরি পার্সন হ্যাজ এ ডিফারেন্ট পার্সপেক্টিভ অর ডিফারেন্ট এক্সপেকটেশন ফ্রম দ্য প্রজেক্ট। কেউ চায় একেবারে ভেরি ফ্রেশ, সে চাচ্ছে তার এই প্রজেক্টে কাজ করে তার একটা মানে পজিশন তৈরি করতে, অনেকে চাচ্ছে কোনো মতে ভেন্ডার কোনো মতে সাপ্লাই দিয়ে চলে যেতে। সো সেইটার ক্ষেত্রেই কনফ্লিক্টটা তৈরি হয়। সো এই কনফ্লিক্টটা এমনভাবে মিনিমাইজ করতে হয় যে আসলে আপনার লাঠি তো আসলে ভাঙলে সমস্যা। বিকজ সাপ্লাই চেনে একটা জিনিস হয়তো আপনারা প্রকিউরমেন্টে পড়েছেন বা শুনবেন যে কাস্টমারের মুখে তখনই হাসি থাকে যখন আপনি একটা ভেরি রিলায়েবল রেপুটেবল সাপ্লায়ার পান। সাপ্লায়ার যদি ভালো না পান কাস্টমার কখনোই স্যাটিসফাই করতে পারবেন না। আর 2 দিন পর পর এই সাপ্লায়ার ওই সাপ্লায়ার খুঁজে বের করা প্রচণ্ড প্রবলেমেটিক এবং ডিফিকাল্ট। ভালো সাপ্লায়ার আসলে ইউর অ্যাসেট। এবং নাইকের কথা বলেন, রিবকের কথা বলেন, H&M, বড় বড় কোম্পানি যারা, তারা তাদের সাপ্লায়ারদের অডিট করার পর যারা একেবারে প্লাটিনাম টাইপের সাপ্লায়ার তাদের জন্য অনেক অনেক বেনিফিটস দেয়। বিকজ সাপ্লায়াররা নিজেরাই নিজের অডিট করতে পারে কারণ আপনি প্লাটিনাম সাপ্লায়ার। সো এরকম মাল্টিপল ক্যাশ বেনিফিটস অ্যান্ড দেন ক্যাপাসিটি বিল্ডিংয়ের অনেক কিছু দিয়ে থাকে। সো এই কনফ্লিক্টটা আসলে সাপ্লায়ারকে আপনি সরাবেন না, লাঠিটা যেন না ভাঙে এটাকে দেখতে হবে। ফাইনালি যে প্রবলেম আসবেই, প্রজেক্ট যতই প্ল্যান করেন স্যার রিস্ক ইজ গোয়িং টু বি দেয়ার, এটা আপনার থাকবে এবং সমস্যায় পড়বেন, এবং সমস্যায় পড়লে আপনার ক্রিয়েটিভ কিছু সলিউশন বের করতে হবে এবং এটার আপনারই কাজ করতে হবে। যেমন কোভিডের ক্ষেত্রে চমৎকার দেখেছিলাম যে লকডাউনে সবাই বাইরে চলে গিয়েছে না করে, জেমকনের মতো বড় বড় কোম্পানি যারা আছেন তারা তাদের সাইটে মানুষগুলোকে বা তাদের লেবারগুলোকে রেখে দিয়েছে, তোরা এখানেই থাকবি, এখানেই খাওয়া দাওয়া করবি, সব করে তারা প্রায় দিন রাত ডাবল শিফটে বেসিক্যালি কাজ টাজ করে আপনার, যেখানে সারা পৃথিবী ওয়াজ অ্যাকচুয়ালি অন দেয়ার নিজ, বাট এই কোম্পানিগুলো তারা অন টাইমে প্রজেক্টটাকে হ্যান্ড ওভার করে সুন্দর মতো করে দিয়ে দিয়েছে। সো এই জিনিসগুলো আসলে প্রজেক্ট ম্যানেজারদেরই ক্রিয়েটিভ থটসের মতো প্রয়োজন পড়ে। তো আপনার প্রজেক্টের টাইমটাকে কমাতে হলে সার্টেনলি আপনার প্রজেক্টের যে ম্যানেজারের সেই রেসপন্সিবিলিটি আছে, তাকে আরও বেটার এফিশিয়েন্ট করার জন্য তার স্কিলসগুলোর উপর এমফাসাইজ করতে হবে, কারণ আপনার আর কোনো রিসোর্সেস নাই, কোনোখান থেকে হেল্প আসার সম্ভাবনা নাই। এখন প্রজেক্ট ম্যানেজার কি ফেল করে না? অবশ্যই করে। বাট বলা হয়েছে যে প্রজেক্ট ম্যানেজার সমস্ত রিসার্চগুলোতে দেখেছে যে প্রজেক্ট ম্যানেজারের আসলে কি কি ভুলগুলো আসলে করে থাকে, সব মাইক্রো ম্যানেজ করতে চান। যেমন প্রজেক্ট ম্যানেজার হচ্ছে একজন জেনারেল, উনি বসে থাকবেন সবচেয়ে উপরে, উপর থেকে বার্ডস আই ভিউতে সব প্রজেক্ট দেখবে ঠিকঠাক হচ্ছে কিনা। কিন্তু সেটা না করে সে কি করছে, সে একেবারে নিচে নেমে আপনার সাথে
জনদরদি হয়ে ছোট ছোট কাজগুলো করার চেষ্টা করছে। অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার ইউ আর নট সাপোজ টু ডু দ্যাট। ইউ হ্যাভ পিপল টু লুক আফটার ওই মাইক্রো ছোট ছোট কাজগুলো। ইউ আর হেয়ার ফর ম্যাক্রো লেভেল অফ ওয়ার্ক। সো যখন আপনি ওই নেমে টেমে ছোট ছোট কাজ করতে চান, ওইটা পলিটিক্যাল লিডাররা করলে তার কর্মীরা খুব ইন্সপায়ার্ড হয়। বাট প্রজেক্টের ক্ষেত্রে যখন করেন, সেই ক্ষেত্রে আপনার অন্যদের উপর বিশ্বাস থাকতে হবে, কারণ এদেরকে নিয়ে আপনি প্রজেক্ট করতে হবে, একা আপনি পারবেন না। সব যদি একা কাজ করতে চান, তাহলে প্রজেক্টটা হচ্ছে এই বছরে না 2030 সালে জমা দিবেন। সো এই জন্য ইউ হ্যাভ টু হ্যাভ ট্রাস্ট অ্যান্ড হ্যাভ ফেথ অন দ্য প্রজেক্ট ম্যানেজমেন্টের টিম। তাদের সাথে প্রপারলি কমিউনিকেট করতে বলা হচ্ছে। এই কমিউনিকেশন ঠিকমতো হয় না, কার কি কাজ হতে হবে, কি কি দায়িত্ব দেওয়া হয়েছে, আপনার কাছ থেকে কি চেয়েছি, এটাকে আসলে ক্লিয়ারলি বলতে হবে। পেটে কথা রেখে আমার পক্ষে আপনার কথা বোঝা সম্ভব না। এবং প্রজেক্ট ম্যানেজাররা বলে আল্লাহর নামে রওনা দিয়েছি, সমস্যা নেই, সামনে যা হবে দেখে নিব। স্যার, রিস্ক যত আগে থেকে আইডেন্টিফাই করবেন, তত আপনার জন্য ভালো। এইটাই বলছেন, আপনি প্রবাবিলিটি মেজার করেছেন, ইম্প্যাক্ট মেজার করেছেন, রিস্ক লগে লেখা আছে এইটা আপনার জন্য একটা মিডিয়াম বা মডারেট লেভেলের রিস্ক। আরে কিচ্ছু হবে না, ওইটা তো আমরা লেখার জন্য লিখি। বাট আনফর্চুনেটলি আপনার পরে ঝামেলা পড়ে গিয়েছে। সো সেই ক্ষেত্রে আগে থেকেই শুরু করবেন রিস্কগুলো অ্যানালাইসিস করা, যেটা আপনারা অ্যাসাইনমেন্টে বা ইয়েতে আছেন সেগুলোকে করতে হবে, সো দ্যাট পরবর্তীতে ঝামেলা না হয়। এবং যেটা সবাই এক্সপেক্ট করে প্রজেক্ট ম্যানেজমেন্ট টিমের সবাই, যে স্যার আমি কাজ করছি, যতটুকু হচ্ছে আমাকে রেগুলারলি ফ্রিকোয়েন্টলি আপনি আমাকে এই আপডেটটা দিবেন। এই আপডেটটা দিলে কি হবে, যে আমার মনে হবে যে আমি আন্ডার সামওয়ান যে আমাকে থরলি মনিটর করছে। এখন এইটার সাইকোলজিটা এইভাবে আসে, স্যার আপনি আমি দেখেছেন, যেখানে সিসিটিভি মনিটরিং আছে সেই জায়গাতে আপনি আমি অসম্ভব ভদ্র ছেলে। যেখানে সিসিটিভি মনিটরিং নাই, তা আমার আপনার মতো আরও ভদ্র ছেলে খুব কম আছে। ইউকেতে দেখতাম, যেখানে স্পিড ক্যাম নেই সেখানে 150 140 সে আপনি চালাচ্ছে। হঠাৎ দেখা যাচ্ছে যে আফটার আর ধরেন কত 900 মিটার বা এতটুকু পর আপনার সিসিটিভি ক্যামেরা আছে, আপনার টমটমে বা আপনার যেখানে নেভিগেশনে বলছে, তখন আপনি সুন্দর মতো হার্ড ব্রেক করে ভদ্র হয়ে আপনার ওইখানের মধ্যে 60 মাইলসে আছে, আপনি সুন্দর মতো করে 60 বা 70 মাইলসের এখানে চলে যাচ্ছেন। যেখানে সিসিটিভি নাই সেখানে আপনি হয়ে যাচ্ছেন সুপারম্যান, আর যেখানে সিসিটিভি আছেন সেখানে হয়ে যাচ্ছেন আপনি একেবারে আপনার মতো সাধারণ ম্যান। তো ওই জন্যই আপনার ফিডব্যাকটা দরকার, বিকজ আপনার মাথায় একজন দিস দেয়ার অলওয়েজ ওয়াচিং অ্যাট ইউ, লুকিং অ্যাট ইউর ওয়ার্ক। সেই জন্য আসলে আপনার, সো এই জিনিসগুলো আসলে প্রজেক্ট ম্যানেজারের কী কী মানে মিস্টেক্সগুলো করা হয়, এর মধ্যে থেকে টপ 4 and 5 এর মধ্যে এগুলো এসেছে। কমিউনিকেশন ঠিকমতো করে না, ভাবে ভুলে যাব। আমার কথা হয়তো আপনি বুঝতে পারছেন, সো বাট বুঝতে পারছেন কিনা সেইটাকে আসলে আমাদের একটু খেয়াল রাখতে হবে। স্যার, আমরা কি 10 মিনিটের একটা ব্রেকে যেতে পারি? ঠান্ডা লেগে গলার অবস্থা একটু এই জন্য একটু 10 মিনিট একটু চা